সঞ্জয় কুমার সরকার। আমি জয়ন্ত স্যারকে আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, আলোচনার বিষয় তো হচ্ছে আমরা সকালে যে জন্মছকটা বিচার করছিলাম। আহ, এখানে এটাই তো ফলিত যদি ষষ্ঠ রেখা ও সংখ্যা তত্ত্ব সমন্বয়ে সম্পূর্ণ জন্মছক বিচার 1 2 3। তো 1 নম্বর চলে গেছে। এখন 2 নম্বর মানে আর একটা জন্মছক বিচার করব যেন আপনারা বুঝতে পারেন। এখন সেটা তখনই করা উচিত যদি মানে সকালের যারা ক্লাসে ছিলেন তারা যদি মনে করেন যে এইভাবে ক্লাস নেওয়া যায় আর কি। স্যার আমরা তো ভালো হয় ধন্যবাদ স্যার, পাইছি। ভালো হয়। আমরা তো ধন্যবাদ পাইছি স্যার, ওইভাবে নেওয়া যাবে, সমস্যা নাই। হ্যাঁ স্যার, ওইভাবে ভালো হয় স্যার। তাহলে আপনার হচ্ছে কেউ আরেকটা জন্ম তারিখ দেন। এমন তারিখ দিবেন যে যেন তার বয়সটা অন্তত 30 35 বছর বয়স হয় বা 40 বছর বয়স হয়। আর হচ্ছে অন্তত 25-এর উপরে যেন হয় আর কি। আর হচ্ছে কি বলে যেন আপনাদের যে দিবেন তার যেন পরিচিত হয়, কারণ আনসারটা যেন আমরা জানতে পারি। ঠিক আছে, তবে কেউ নিজেরটা দিয়েন না। ঠিক আছে, আর নিজেরটা দিলেও পেন বন্ধুরটাই, আর নিজেরটা মিঠুন ওপেন করবেন রায় না। ক্লাসে মনোযোগ দেন। মিঠুন রায় আয়না তো দেখতে পারবেন, অত সময় দেখেন। মনোযোগ না থাকলে পরীক্ষা দিবেন কিভাবে বলেন? তাহলে অনেক। ক্লাস 47 নম্বর না? হ্যাঁ, 47। আর এটা কিন্তু সবাই মনে রাখবেন, এটা তো আপনাদের মনে করবেন এটা পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস। এর ভিতরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, স্যারকে এটা প্রশ্ন করে নেবেন। আজকের ক্লাসের পরে কিন্তু আর খুব একটা ক্লাস নাই আপনাদের। ঠিক আছে, আজকে ধরেন 47 নম্বর ক্লাস যাচ্ছে, তারপরে হচ্ছে আহ, প্রতিকারের ক্লাস নেবে, চিকিৎসা জ্যোতিষের ক্লাস নেবে, স্যার তো 4টা প্রতিকারের ক্লাস নেবে। ঠিক আছে, তো আর তো ক্লাস নেই, ক্লাস তো হয়ে গেছে সব। এখন তো হচ্ছে আহ, বাকিটা হচ্ছে পরীক্ষার সাজেশন টাজেশন দেওয়া হবে। ক্লাস কিন্তু নাই, আপনারা কিন্তু জ্যোতিষ হয়ে গেছেন। এবার যদি না হইতে পারেন এটা হচ্ছে আমাদের ব্যর্থতা আর কি। ঠিক আছে, আলোচনার ভিতর প্রশ্নগুলা টুকে রাখবেন, এই প্রশ্নগুলা স্যারকে করবেন। তাহলে আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিতে সুবিধা হবে, মনে করবেন যে এটা পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস। আচ্ছা কেউ কি জন্ম তারিখ দিবেন? না হলে একজনের জন্ম তারিখ বলবো দিবেন। স্যার। স্যার বলি স্যার। ওট ওট হ্যাঁ, স্যার, 3 মার্চ 1992। 3 মার্চ 3 3 1992। হ্যাঁ স্যার। সময়? জয়ন্ত স্যার, রাত্রি 10টা 15 আপনার মিনিট কাছে বলছি, আমি একটু অ্যাবসেন্ট থাকবো, মানে লাইনে আছি, আমার গেস্ট আসছে তো, আচ্ছা একটু লাইনে আছি, আপনি চালায় যান। আচ্ছা, অসুবিধা নেই। সময়টা কত স্যার, বলছেন? রাত্রি 10টা 15 মিনিট। রাত্রি 10টা 15 মিনিট। সবাই হচ্ছে ইয়ে করে নেন, কি বলে, লিখে নিন কোন জেলায়। খুলনা। 1993 সাল না? 1992। 92 বলছেন না? হ্যাঁ স্যার, 92। হ্যাঁ 3 মার্চ 1992, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন। তুলা লগ্ন, কুম্ভ রাশি। আচ্ছা, আপনার হচ্ছে জন্ম ছকটা কেউ বলুন। স্যার তুলা লগ্ন। তুলা লগ্ন, লগ্নে কেউ নাই। তুলা লগ্ন, ইয়ে কত, ডিগ্রি কত? লগ্নে, লগ্নের ডিগ্রি আছে হচ্ছে হলো 17 ডিগ্রি 9 মিনিট। 17 ডিগ্রি 9 মিনিট। 9 মিনিট। হ্যাঁ। আচ্ছা 17 ডিগ্রি। আর লগ্নে কি আছে? লগ্নে কেউ নেই স্যার, ডাইরেক্ট তৃতীয় ভাবে ধনুতে আছে রাহু। রাহু। হুম। বলুন কত ডিগ্রি? রাহু দেবের ডিগ্রি আছে হলো 12 ডিগ্রি 44 মিনিট। 12 ডিগ্রি।
হুম, 12 ডিগ্রি হচ্ছে মূলা নক্ষত্র, হুম। আর লগ্ন আছে স্বাতী নক্ষত্রে। আচ্ছা, এরপরে বলুন। এরপর হচ্ছে হলো এই, চতুর্থ ভাবে আছে মকর রাশিতে শুক্র মঙ্গল শনি। শুক্র, মঙ্গল, মঙ্গল শনি। শনি। হ্যাঁ, শুক্র আছে ডিগ্রি 23 বলুন। ডিগ্রি, শুক্র আছে 23 ডিগ্রি, শুক্র 23 ডিগ্রি, মঙ্গল 17 ডিগ্রি, মঙ্গল 17 ডিগ্রি, আর শনিদেব আছে হলো 19 ডিগ্রি। শনিদেব 19 ডিগ্রি। তাহলে শনি এবং মঙ্গল হচ্ছে 22 নম্বর নক্ষত্র, শ্রবণা। আর হচ্ছে শুক্র আছে শ্রবণা। এবার বলো। সূর্য চন্দ্র আছে পঞ্চমে, কুম্ভ কি? রাশিতে। সূর্য মানে রবি এবং চন্দ্র হ্যাঁ। পঞ্চমে। কোন রাশিতে? রবির দিক কুম্ভ কুম্ভ। কুম্ভ রাশিতে রবি এবং চন্দ্র। হ্যাঁ, রবি এবং চন্দ্র কুম্ভ রাশিতে কত ডিগ্রি? আহ, রবি আছে 19 ডিগ্রি আর চন্দ্র আছে 9 ডিগ্রি। রবি 40 ডিগ্রি, চন্দ্র হচ্ছে 9 ডিগ্রি। হুম। হুম। রবি 19, চন্দ্র 9। 10, 13, 23 আর হলো 6.5, আর এখানে 6.5। 6.5 পরে এলো 9, তার মানে হচ্ছে আহ, শতবিষায় আছে চন্দ্র না, ইয়ে আছে চন্দ্র শতবিষায়। শতবিশা, হ্যাঁ, ওইটাই শতবিশা। এতে শতবিশা। হ্যাঁ। এবার নবমে আছে রাহু কেতু। নবমে কেতু দেব আছে সপ্তম, 12 অষ্টম, ডিগ্রি। নবমে কেতু আছে 12 ডিগ্রি। কত ডিগ্রি? 12 ডিগ্রি। 12 ডিগ্রি। 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত হচ্ছে মৃগশিরা, তারপর মানে আদ্রা, 6 নম্বর নক্ষত্র। আর কেতু আদ্রাতে আছে। 3, 2, 5, 6, 7টা হইলো গ্রহ, আরো দুইটা তো রয়ে গেল। এবার গুরু গুরু আছে, বৃহস্পতি আছে হচ্ছে 11 নম্বর ঘরে, বকরি হয়ে। 11 নম্বর করে আছে বৃহস্পতি, হ্যাঁ, বকরি হয়ে আছে। সিংহে। হ্যাঁ, বকরি হয়ে আছেন বা 15 ডিগ্রিতে। 15 ডিগ্রি। হ্যাঁ, 15 ডিগ্রিতে বকরি হয়ে আছেন। আচ্ছা, তাহলে হচ্ছে উত্তর ফাল্গুনি 11 নম্বর নক্ষত্র। আর বুধ? বুধ আছে 11 নম্বর জানতে চান না? পূর্বোত্তর পর্বতে। পূর্ব ফাল্গুনি হবে বৃহস্পতি, 15 পূর্ব ফাল্গুনি। 11 নম্বর তো পূর্ব ফাল্গুনি। এটা 15 ডিগ্রি তো পূর্ব ফাল্গুনি। 11 নম্বর নক্ষত্র কি পূর্ব ফাল্গুনি? আমি 11 লিখছি। ঠিক আছে, সরি সরি, ঠিক আছে। বুধ কি? বুধ মিনে মিনে। বুধ মিনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র। কত ডিগ্রি বুধ? বুধের ডিগ্রি আছে হলো 5 ডিগ্রি স্যার। 5 ডিগ্রি। হুম। হ্যাঁ, এবার 5 ডিগ্রি হলে কোন নক্ষত্র হবে? উত্তর ভাদ্রপদ, 26 নম্বর নক্ষত্র। হ্যাঁ স্যার। মহাদশা? স্যার দশা চলছেন হচ্ছে হলো এখন 2007 চলছে তো। শনিদেবের মহাদশা চলছে স্যার। শনি মহাদশা। হ্যাঁ, 11 ডিসেম্বর 2021 থেকে 11 ডিসেম্বর 2040 আচ্ছা, পর্যন্ত। ওইটা লেখা লাগবে না, অন্তর্দশা বলুন। অন্তর্দশা। অন্তর্দশা স্যার বুধের চলছে বুধের, এটা 14 টাইপ ডিসেম্বর 14 ডিসেম্বর 2024 থেকে 24 কত আগস্ট কত পর্যন্ত 2027। সেটা বলুন, কত পর্যন্ত বলুন। 24 আগস্ট 2027। 24 আগস্ট 2027। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে প্রত্যন্তর বলুন। প্রত্যন্ত দশা। প্রত্যন্ত দশা স্যার রবির চলছে। রবি। রবি 2026, না না স্যার, চন্দ্রের চলছে, চন্দ্রের 19 এপ্রিল 2026 পর্যন্ত। চন্দ্রের 19 এপ্রিল 2026 পর্যন্ত। ওইটা এই লাগবে মাসের না, 19 টাইম লাগবে না। প্রত্যন্তর পরে হচ্ছে শুক্র দশা, বলুন কার আছে। শুক্র দশা। তারপরে হচ্ছে প্রাণদশা। দেব 2027। বিচার পদ্ধতি, যদি নিতে পারেন আপনারা ভালো, না নিতে পারলে অসুবিধা নাই, আমি দেবো। শুক্র দশা কার বলুন। শুক্র শুক্র। শুক্র। হুম। শুক্র দশা শুক্র। প্রাণদশা কার?
রবি। শুক্র পরে প্রাণদশা হইল শুক্রই। শুক্র প্রাণদশা। হুম। সবাই আজকে লিখছেন, তো এইটুকু লিখছেন সবাই? কি পান নাই বিষ্ণুবাবু? প্রাণদশার হ্যাঁ স্যার, পান নাই? হ্যাঁ হ্যাঁ স্যার পেয়ে গেছি। বোর্ড দেখা যায়? শুক্রটি আছে, হ্যাঁ। স্যার যাচ্ছে কি বোর্ডটা তো পরিষ্কার বোঝা যায় না, একটা ছবি তোলা কি গ্রুপে দেওয়া যায়নি? এতক্ষণ কি করলেন, লিখলেন না কেন? না, এই আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড ডিস্টার্ব হচ্ছে, এই জন্য নিতে পারিনি। না, লিখে নিলেই তো পারতেন। আমি তো বলছি যে আমার ক্লাস করার স্যার, না, সময় লিখছি আমার স্যার। ব্যাকগ্রাউন্ড সাউন্ডের ডিস্টার্ব ছিল, আমার এখানটা সাউন্ড পলিউশন ছিল, এই জন্য আপনার কথাগুলো নিতে পারিনি। কাজে দিয়ে দিচ্ছি, এই হৃদয়বাবু আপনাকে দিয়ে দিচ্ছি আমি। ধন্যবাদ টিপু স্যার। আমি 4টা নাহলে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে। এবার কি বোর্ড ক্লিয়ার হয় নাকি আপনার আরো বাড়ে অস্পষ্টতা? স্যার আগের না না, থেকে কিছুটা ক্লিয়ার অনেক আছে তো। পরিষ্কার হয়েছে, কিছুটা। আগের চেয়ে কিছুটা আমি হয়েছে? আমার এখান হ্যাঁ, থেকে আগের ক্লিয়ার থেকে দিকে। কিছুটা পরিষ্কার হয়েছে। আচ্ছা। এই শুধু 4টা দিলাম, 4টা। তা আপনারা বুঝলেই হলো। আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি না, যেটা আসলে বোঝা যায় কি বোঝা যায় না। লাইট হচ্ছে দুই সাইড থেকে দুইটা লাইট, লাইট থাকলে সুবিধা হয়। আস্তে আস্তে হবে, আপনাদের যদি আশীর্বাদ থাকে তখন দেখা যাবে আলাদা একটা ক্লাসরুম করে নেব, তাহলে হবে। করতে হবে, জানতো স্যার, করতে হবে, নাইলে তো ওই ইয়ারে কালচে দেখা যায় একটু। আচ্ছা, স্যার, প্রথম কথা হবে হচ্ছে স্যার, হবে স্যার। আমরা তুলা লগ্ন। আচ্ছা, তাহলে সবাই নাম্বার টাম্বার ফলাই দেন। হ্যাঁ, নমস্কার। নীরজ স্যার, নীরজ স্যার বলছি বলে জেকেদেব স্যার, একটা প্রশ্ন আমি শুরুতে রেখে দিই, ঠিক আছে? এটা ক্লাসের সময় একটু অবশ্যই দেখবেন। বলছি, কোনো ক্লায়েন্ট যদি এসে বলে আমাকে যে আমার সন্তান কটি হবে টোটাল মোট, মানে দুটো, একটি, তিনটি, কটি হবে, আর হলো ছেলে কয়টি হবে, মেয়ে কয়টি হবে, এটা আমরা কিভাবে কনফার্ম ভাবে বলতে পারবো? এটা যদি একটু বিচার আজকে হয়ে যায় তো আমি ভালো হয়। নিজেই বলতে পারি না, তো আপনারা কি করে বলবেন? নিজে বলে- আমি নিজেই পারি না, তো আপনাকে কি করে বলবো? মানে আমার এদিকে তো কোনো উপায় নেই স্যার যে আমার তো কনফার্ম বলার মতো যে? আমার তো শিক্ষা পূর্ণ হয়ে গেছে না। জ্যোতিষ হচ্ছে সমুদ্র সম, ঠিক আছে? এখানে আপনাদের বেজে বা হায়ার বেজে অনেকে মনে করতেছে যে তারা হচ্ছে পরিপূর্ণরূপে জ্যোতিষ হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আমাদের কেসিবাল স্যারকে জিজ্ঞেস করেন, উনিও বলবে যে আমি তো এখনো কিছুই জানি না। প্রকৃতপক্ষে এটা কিন্তু উনি মানে আমাদেরকে খুশি করার জন্য বলেন না, উনি এটা মন থেকেই বলে। এখন আমি তো প্রতি মানে মাসে একবার স্যারের চেম্বারে যাচ্ছি, কথা হচ্ছে আমার, দীর্ঘদিন যাবত হচ্ছে স্যারের সাথে ইয়ে হচ্ছে। যখন উনি এই কথাটা বলে, এই কথাটা উনি মিন করে, ঠিক আছে? তাই আসলে আসলে কথা সত্যি, আপনার হচ্ছে যত জানবেন ততই মনে হবে যে আপনার হচ্ছে কম জানতেছেন, কম জানতেছেন, ঠিক আছে? একটা লেভেল ক্রস করলে আপনার মনে হবে যে আপনি কিছুই জানেন না, তখন মনে হবে যে আরো যদি জানতে পারতাম তাহলে তো আরো কত ভালো হইতো, ঠিক আছে? আর যত বেশি জানবেন জানার স্পৃহা আরো বাড়বে, এবং হচ্ছে যত বেশি জানবেন ততই তো আপনার সম্মান বাড়বে। এটা অন্যের জন্য না, আপনার নিজের জন্য। জানাটা হচ্ছে নিজের জন্য। কারণ আমার সঙ্গে একজন লোক দেখা করতে আসছে, তো দেখা করতে আসছে, উনি ফেসবুকে দেখছে আমি ক্লাস টাস করাই এই সেই। তো অষ্টোত্তরী দশা নিয়ে কিন্তু আমার খুব একটা মানে খুব ভালো একটা ধারণা নাই। তো উনি আসার পরে, তো আপনার হচ্ছে আমি জানি উনি পারিবারিকভাবে জ্যোতিষ চর্চা করে, খুব ভালো একটা কিছু জানে না। হালকা কিছু কথাবার্তা বললাম, উনি জানে না। কিন্তু পারিবারিক জ্যোতিষ চর্চা যারা করে এরা কিন্তু অষ্টোত্তরী দশাটা খুব ভালো জানে। তো
তো আমাকে জিজ্ঞেস করলো, আমি বলছি যে, না আমি তো তেমন কিছু জানি না, এটা আমাদের কেসিবাল স্যারের মহিমা যে উনি আমাকে এখানে নিয়োগ দিচ্ছেন। তা আমি যতটুকু জানি ততটুকু পড়াই ক্লাস। তো উনি একটু ইন্সপায়ার হলো যে আমি ওনার চেয়ে একটু কম জানি। তো ইন্সপায়ার হয়ে আছে, উনি আমাকে অষ্টোত্তরী দশা খুব ভালোভাবে বুঝাই গেছে, কেন অষ্টোত্তরী দশা বিচার করাটা যৌক্তিক হবে না, কেন বিংশোত্তরী দশা বিচার করতে হবে, মানে যাবতীয় ভাবে উনি আমাকে এটা শিখাই গেছে। তো আমি যদি ওনাকে বলতাম যে আমি হচ্ছে খুব ভালো জানি, আমি হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষক, মানে আমি এতদিন যাবত প্র্যাকটিস করতেছি, আমি অনেক মানে আমার অনেক ডিগ্রি আছে এই সেই, তাহলে কিন্তু উনি আমাকে প্রাণ খোলা ভাবে বুঝাইতেন না, আর আমারও ওই জিনিসটা শিখা হইতো না। ঠিক আছে। তো এখানে একটা বিষয় হচ্ছে কি, আপনার হচ্ছে এটা হয়ে যায়, আমি সব জায়গাতেই শিখতে পারি, ঈশ্বরের কৃপায় হচ্ছে আহ, যেখানে যায় এখানে হচ্ছে কেউ না কেউ শিক্ষা দেয়, এবং শিক্ষাটা আমার পরবর্তীতে অনেক বড় কাজে আসে। যাই হোক, এখন আমরা হচ্ছে তুলা লগ্ন সাপেক্ষে আপনার হচ্ছে পাপ গ্রহকে আর মারক গ্রহকে আর শুভ গ্রহকে কে বলতে পারবেন? ধরে নিন ভাইবা বোর্ডে প্রশ্ন হচ্ছে তুলা লগ্ন সাপেক্ষে কোন কোন গ্রহ শুভ, কোন কোন গ্রহ অশুভ, এবং কোন কোন গ্রহ মারক, বলুন। রবি মঙ্গল বৃহস্পতি পাপগ্রহ স্যার। রবি শনি মঙ্গল বুধ বৃহস্পতি, পাপগ্রহ। রবি বুধ পাপ গ্রহ। রবি বুধ পাপগ্রহ স্যার। আর শুভ? বৃহস্পতি তুলা লগ্নে তো স্যার বৃহস্পতি পাপগ্রহ লেখা হয়েছিল স্যার। তুলা লগ্নে বৃহস্পতি মুখ্য মারক, প্রধান মারক। হুম। শনি বুধ শুভ গ্রহ স্যার। শনি বুধ শুভ গ্রহ। আর চন্দ্র ও বুধের সম্বন্ধ রাজ্যকারক, মঙ্গল মারক। চন্দ্র বুধের সম্বন্ধ রাজ্যকারক। স্যার জি স্যার। শনি একমাত্র একাই রাজ্যকারক গ্রহ স্যার, শনি একাই রাজ্যকারক গ্রহ। শনি একা রাজ্যকারক, ঠিক আছে। তাহলে রাজ্যকারক শনির মহাদশা চলছে। এবার দেখুন দশান্তর্দশা বিচারে একটা ভিন্ন পদ্ধতি দিচ্ছি আমি, ঠিক আছে। একটা তো ক্লাস হয়েছে, আমি একটু ভিন্ন পদ্ধতি নিয়ে আসছি। তাহলে শনির মহাদশা চলছে। এবার শনির মহাদশা হলে শনি কত নম্বর ভাবের অধিপতি? চতুর্থ প্লাস পঞ্চম। কেন্দ্র এবং ত্রিকোণ ভাবের অধিপতি, এই কারণে সে রাজযোগ দেবে। কেন্দ্র ত্রিকোণ যোগ হচ্ছে রাজযোগ, ঠিক আছে। এবার কেন্দ্রভাব কি কি বলুন তো? কেন্দ্রভাব সম্বন্ধে কে, বিষ্ণু মহান্তবাবু কিছু বলতে পারবেন কেন্দ্রভাব ব্যাপারে এবং ত্রিকোণ ভাব ব্যাপারে? একটু ব্যাখ্যা দিন। আমি আপনার প্রশ্ন করলাম, ধরেন কেন্দ্র আপনার হচ্ছে বাইবা চলছে। লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম, এটা কেন্দ্র ভাব বলে। ত্রিকোণ হ্যাঁ, ভাব বলে হচ্ছে পঞ্চম এবং নবমকে। লগ্নকে বলে ত্রিকোণ অনেকে। তো কেন এগুলোকে এত গুরুত্ব দেব? আপনার দৃষ্টিতে কেন গুরুত্ব দেব, বা আপনি যে জ্যোতিষ শিখছেন এতদিন, তাতে করে কেন গুরুত্ব দিবেন? তো কেন্দ্র কেন্দ্র ভাব সবসময় হলো রাজযোগ সৃষ্টি করে, আর এইভাবে সবসময় গ্রহ একটু উচ্চ থাকে এবং শক্তিশালী থাকে, এটাও বলা যায়। এটা তো আমিও বলে গেলাম যে কেন্দ্র ত্রিকোণ যোগ রাজযোগ। আমার কথাই ঘুরাই বললে কেমন হইব? আপনি আর একটু নতুন কিছু বলুন। কেন্দ্র সম্বন্ধে আর কি বলবো, এইটুকু যা স্যার আমার জানা আছে, এর থেকে বেশি কি বলবো। আর কেউ প্রাথমিক বিচার আর কেউ কিছু বলতে পারেন এই ব্যাপারে? কিছু বলতে পারেন একটু, মানে চটকদার মজাদার কিছু বলতে পারেন, এটা শুনতে ভালো লাগে, আবার হচ্ছে যদি ব্যাখ্যা হয়, বা আপনার মতো করে আপনি উপস্থাপন করুন। হ্যাঁ বলুন সুকান্ত বাবু। চন্দ্রগ্রহণ স্যার একটার 7-10। এখন স্যার যেহেতু লগ্ন মানে আমি নিজে, এখন আমাকে নিজে তো বিচার বিবেচনা করে এক, এবং আমি যখন চতুর্থ ভাবে আছি সেটা আমার প্রাথমিক শিক্ষার জায়গা, আমার মায়ের জায়গা, মানে এখানে গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে। এবং আমার আত্মীয়তা দান করা, আমার জীবনের গুলো আর কি স্যার, মানে না ছোটবেলা এটা তো থেকে শুরু প্রচলিত হয়। বক্তব্য, আমি বলছি প্রচলিত বক্তব্যের বাইরে কিছু বলে আপনি বুঝাতে পারবেন কিনা আমাকে? আমি বুঝি না, কারণ আমি যদি বুঝি না তখন আপনি আমাকে কি করে বুঝাবেন? আমি প্রচলিত বক্তব্য তো আমি বুঝবো না, কারণ সূত্র বা জানতে হবে আমাকে। স্যার আমি একটু তাহলে বলে দেখি তাহলে। হ্যাঁ বলুন। আমি আমার তরফ থেকে যেটুকু জানি আর কি এটুকু বলি। আমরা 1, 4, 7, 10 এটা হলো হচ্ছে কেন্দ্র ভাব আমরা জানি। আর একে আমরা গুরুত্ব এই কারণে দিই কারণ ব্যক্তির হলো এই 4টি ভাব খুবই বিশেষ গুরুত্বপূর্ণ জীবনে। যেমন লগ্ন থেকে তার নিজের প্রতিষ্ঠাকে আমরা বেশিরভাগ দেখে থাকি, তিনি কতটা শক্তিশালী হবেন মানসিক ভাবে, কতটা তিনি দৈহিক শক্তিশালী হবেন, এই এই জিনিসটা আমরা লগ্ন ভাব থেকে দেখি। লগ্নটা খুব ইম্পর্টেন্ট।
আর তাছাড়া এটা এই লগ্ন ভাবটি তিনি হলো পৃথিবীতে প্রবেশের একটা দ্বার মনে করা হয়। তো এই জন্য এই লগ্ন ভাবটাকে বেশি গুরুত্ব আমরা ইম্পর্টেন্ট মনে করি। এটা তো প্রচলিত ব্যাখ্যাই হচ্ছে। আমি বলছি এর বাইরে কোনো ব্যাখ্যা জানেন কিনা? এর আমার বাইরে তো নিজস্ব কোনো ব্যাখ্যা নেই, তবে এর বাইরে কোনো ব্যাখ্যা শুনছেন কিনা আপনারা? না, এর বাইরে কিছু শুনিনি, তেমন কিছু জানা নেই। না স্যার, শোনা হয় না এখন নতুন বলতেন। আমি শোনা, আমিও যেটা বলবো এখন এটা আমার শোনা, ঠিক আছে? আপনার হচ্ছে ব্যাখ্যা তো বহু মানে ফলিত জ্যোতিষ তো, যারা আপনার স্টাডি করে, যারা আপনার শিক্ষকতা করে বাংলাদেশ ইন্ডিয়াতে, আপনার হচ্ছে যদি তাদের বিভিন্ন পেজ টেজ ফলো করেন তাহলে দেখবেন আপনার হচ্ছে তারা বিভিন্ন ধরনের ব্যাখ্যা করে। তো ব্যাখ্যাগুলো তো আমাদের সংগ্রহ করতে হবে, ঠিক আছে? তো আমার আসলে কতটুকু নলেজ আছে যে আমি তো অনেকগুলো ক্লাস নেই, 60টা ক্লাসের মধ্যে হয়তো 20-25টা আমার একা নিয়ে হয়ে যায়। তো 20টা ক্লাসে আমার যতটুকু নলেজ আছে ততটুকু পাইতেছে। তো এখানের মধ্যে অনেক জ্ঞানের ঘাটতি আপনাদের হবে, এই ঘাটতিগুলো তো আপনাদেরকে পূরণ করতে হবে, ঠিক আছে? তো আপনাদের তো এই ক্লাসের যে ঘাটতি, এই ঘাটতিগুলো পূরণের জন্য আমরা জ্ঞান অন্বেষণের প্রয়াস করতে হবে। যদি প্রয়াস করেন তাহলে অনেক কিছু পাবেন। কেন্দ্রভাবকে বলা হয় হচ্ছে যেমন একটা টেবিলে 4টা পায়া থাকে না, কাঠের একটা টেবিল হলে 4টা পায়া। এখন তো আধুনিক টেবিল আছে, কিন্তু আগে কাঠের টেবিলের তো 4টা পায়া, ঠিক আছে? তো 4টা পায়া আছে, বা একটা ঘরের হচ্ছে 4টা প্রধান খুঁটি। তো কেন্দ্রভাবকে বলা হয় লগ্নের মানে দ্বাদশ যে রাশিচক্র আছে, রাশিচক্রের খুঁটি বলা হয়। এই খুঁটির হচ্ছে কোনো একটা যদি দুর্বল হয়ে যায় তাহলে ব্যক্তি জীবনে সুখ থাকে না। 4টা পায়ার কোনো একটা পায়া যদি ভেঙে যায়, মানে একটা গাভীর হচ্ছে কি 4 পা, যদি কোনো এক পা নষ্ট হয়ে যায় তাহলে কি ফোড়া হয়ে এসে, ব্যাপারটা হচ্ছে এরকম। কেন্দ্রভাব হচ্ছে 4টা, তো 4টার হচ্ছে যেটাই আপনার হচ্ছে ইয়ে হয়ে যায়, একটা পা যদি নষ্ট হয়ে যায় তাহলে নষ্ট হয়ে যায়, মানে হচ্ছে এটা স্তম্ভ। তো প্রধান যে 4টা স্তম্ভ রাশিচক্রের, 12টা রাশির যে চক্র, এই চক্রের প্রধান 4টা স্তম্ভ হচ্ছে কেন্দ্রভাব। কেন স্তম্ভ? কারণ এটা পিলার স্বরূপ, পিলার মানে এই রাশিচক্রটাকে ধরে রেখেছে, এটা হচ্ছে পিলার, ঠিক আছে? কাজে এই 4টার গুরুত্ব এই কারণে, কারণ যে কোনো বিল্ডিং এর, আপনি যদি একটা বিল্ডিং করেন 4 কোণায় 4টা পায়া থাকে, মধ্যে আরো পায়া থাকতে পারে, কিন্তু 4 কোণায় 4টা পায়া আছে, এটা শক্তিশালী পায়া। তো 4 কোণার 4টা পায়ের মধ্যে একটা পায়া যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর ছাদ ব্যালেন্স নষ্ট হয়ে যায় ছাদের, ঠিক আছে? তো এই রাশিচক্রের 4টা কেন্দ্র হচ্ছে সেরকম ব্যালেন্স ধরে রেখে আছে রাশিচক্র। এবার ত্রিকোণ, ত্রিকোণ মানে কি? ত্রিভুজ। তো সবাই খাতায় ত্রিভুজটা আঁকুন তো, প্রত্যেকের খাতায় ত্রিভুজটা আঁকুন, ঠিক আছে? ত্রিভুজের ব্যাপারে একটা গাণিতিক সূত্র আছে না, কি? ত্রিভুজের 3টি বাহু সমান বা 3টি কোণাই সমান 90 ডিগ্রি। আমি এতটা জানি না, কেউ জানেন এটা বলতে পারবেন ত্রিভুজের ব্যাখ্যাটা? হ্যাঁ হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ বলুন টিটু স্যার। ত্রিভুজের যে পরিধি, 3টা হ্যাঁ, বাহুর যোগফল, 3টা বাহুর যোগফল। ত্রিভুজের 3টা কোণের পরিমাণ 180 ডিগ্রি। সমান হবে। ত্রিভুজের, হ্যাঁ না না, তিনটা কোণের মান, ত্রিভুজ তো সমবাহু, সমবাহু ত্রিভুজের সমান হবে, সব ক্ষেত্রে হবে না। সব ক্ষেত্রে ত্রিভুজ তো অনেক কিছু হয় না। না, সমবাহু এখানে তো ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হবে। বিষমবাহু, আমাদের হ্যাঁ এটা সমবাহু ত্রিভুজ। হ্যাঁ সমবাহু ত্রিভুজ হলে, হ্যাঁ সমবাহু ত্রিভুজ হলে দেখেন উপরের কোণটা আর দ্বিতীয় কোণটা আছে। মানে আচ্ছা, দুইটা ওইটুকু। কোণ জানা থাকলে একটা কোণ বের করা যায়। আর ত্রিভুজের ক্ষেত্রফল হইলো হাফ ইন্টু ভূমি স্কয়ার। আচ্ছা, তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয় টিটু স্যার, তাহলে হ্যাঁ এই ত্রিভুজের আপনার যে কর্নারই আমরা যাই, কারণ চূড়ায় উঠে গেলাম, এই চূড়ার যে কোনো চূড়ায় উঠে। প্রত্যেকটা কোণই 60 ডিগ্রি করে হবে, প্রত্যেকটা বাহু সমান হবে। আচ্ছা, তাহলে তাহলে যে কোনো চূড়ায় যাবো আমরা 60 ডিগ্রি করে পাবো, মানে যে কোনো কর্নারে আমরা যাব আমরা কিন্তু চূড়ায় উঠে যাব, মানে একদম টপে থাকবো। হ্যাঁ 60 ডিগ্রি। ব্যাপারটা ঠিক তো? হ্যাঁ ঠিক। মানে আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে যখনই কর্নারে যাব তখন আমরা কিন্তু মানে টপে উঠে যাব, চূড়ায় উঠে যাব। রাইট। তো এই যে চূড়ায় উঠে যাওয়া মানে যে আপনি যেখানে গিয়ে বসবেন, 3টা কর্নার আছে, 3টা মানে স্থান আছে, প্লেস আছে ত্রিভুজের, এই 3টে প্লেসে যেখানেই আপনি যান না কেন আপনি কিন্তু একদম চূড়ায় উঠে গেলেন, ঠিক আছে? একদম মানে হিমালয়ের কি বলে সর্বোচ্চ শিখরে আপনি আরোহণ করে ফেললেন। তো এই যে ত্রিভুজ সেটা হচ্ছে আমাদের ত্রিকোণ, লগ্ন, পঞ্চম আর নবম, এই 3টা দিয়ে হচ্ছে আমাদের এই ত্রিভুজটা হয়। আপনার রাশিচক্র থাকলে দেখুন একটা ত্রিভুজ অঙ্কন করুন, তাহলে দেখবেন এটা মিলে যাচ্ছে। এই ত্রিভুজ যেহেতু আমাদেরকে
যে কোনো অবস্থাতেই আমাদেরকে চূড়ায় উঠায় আর একদম শিখরে পৌঁছে দেয়, সর্বোচ্চ শিখরে। তো তাই হচ্ছে এটার এই ভাবের গুরুত্ব আরো বেশি। কেন্দ্রভাবের হচ্ছে এক কথায় হচ্ছে কেন্দ্রভাব আমাদের সুখকে নির্দেশ করে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে কি, কেন্দ্রভাব হচ্ছে আমাদের সুখকে নির্দেশ করে, আর ত্রিকোণ ভাব হচ্ছে আমাদের শান্তিকে নির্দেশ করে। তাহলে ব্যক্তির সুখ এবং শান্তি সেটা নির্ভর করে এই কেন্দ্র এবং ত্রিকোণ ভাবের উপরে। যখন কেন্দ্র এবং ত্রিকোণের যোগ হয়, মানে কেন্দ্র এবং ত্রিকোণপতি একই করে বসে বা একে অপরে দৃষ্টিযুক্ত হয়, সেক্ষেত্রে কি হয়, সেটা যদি শুভভাবে হয় তখন কি হয়, তখন আপনার শুভত্ব নিয়ে আসে ব্যক্তির জীবনে। কেন শুভত্ব নিয়ে আসে? সুখ শান্তি দুটোই নিয়ে আসতেছে। কেন্দ্র থেকে সুখ আর ত্রিকোণ থেকে হচ্ছে শান্তি। তো কেন্দ্র ত্রিকোণ যোগ মানে সুখ শান্তি দুটো নিয়ে আসতেছে। তো যার জীবনে সুখ শান্তি দুটোই আছে, তার আর কিছু লাগে? এর জন্য এটা রাজ্য। আচ্ছা, এবার আর আছে আমাদের এক পার্স এটা হুম, এইটা ওই সমদ্বিবাহু ত্রিভুজ হবে, আর সমবাহু ত্রিভুজ হবে, সমবাহু এক পার্স না এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে শনির মহাদশা চলছে চতুর্থ এবং পঞ্চম পতিশে। 4-5 প্লাস খাতায় লিখুন আপনারা সবাই, নাহলে বুঝবেন না, পরবর্তীতে বুঝবেন না। আর সেই শনি বসে আছে কোথায়? চতুর্থে। আর আবার প্লাস হচ্ছে মানে একটা হচ্ছে এই যে 4 লিখে লিখুন, 4-5 প্লাস লিখে লিখুন হচ্ছে বাপপতি। মানে সে এই মহাদশা যে চলছে শনির, সে হচ্ছে চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি। এর জন্য লিখলাম আমি 4+5, নিচে লিখলাম আমি বাপপতি, ঠিক আছে। তারপরে হচ্ছে অবস্থান। অবস্থান হচ্ছে চতুর্থে, এখানে লেখুন হচ্ছে অবস্থান। এবার আমরা লিখবো কি নক্ষত্র। তাহলে নক্ষত্র কি আছে? শ্রবণ নক্ষত্র আছে। তো শ্রবণ নক্ষত্রে কি আছে? 22 নম্বর শ্রবণ নক্ষত্র। এই নক্ষত্র যেটি আছে, এই নক্ষত্রের অধিপতি কোন ভাবের অধিপতি আমরা সেটাকে নেব। শ্রবণ নক্ষত্রের অধিপতি কেটা? চন্দ্র। চন্দ্র। চন্দ্র কোন ভাবের অধিপতি? এই তুলা লগ্ন সাপেক্ষে দশম ভাবের অধিপতি। তাহলে দশম ভাব প্লাস হচ্ছে চন্দ্র বসে আছে কোথায়? পঞ্চমে। পঞ্চমে স্যার। পঞ্চম। সবাই লিখছেন এটা? ভাবগুলো সবাই লিখছেন খাতায়? একদম মানে কোনো ধরনের মানে চিন্তা ভাবনা ছাড়া দশা বিচার করতে পারবেন, একদম ইজি প্রসেস। এটি লিখুন। সবার লিখা হয়েছে? হয়েছে স্যার। আচ্ছা, যদি হয়ে থাকে তাহলে দেখুন, এখানে আমরা যে সংখ্যাগুলা পেলাম, মানে যে বাবগুলা পেলাম, বাবের সংখ্যা কিন্তু নিছি আমরা। এখানে রিপিটেড বাব কি আছে দেখুন, কোন বাবগুলা রিপিট করছে। ঠিক আছে, রিপিটেড বাব হচ্ছে চতুর্থ প্লাস হচ্ছে পঞ্চম। দেখুন তো ঠিক আছে কিনা। হুম, ঠিক আছে। চন্দ্র পঞ্চম বসছে। 4-5 প্লাস, এখানে 4 পেলাম, অবস্থান 4, এখানে আমরা 4 পেলাম, রিপিট করছে 4। আর হচ্ছে নক্ষত্র দিয়ে 5 সংখ্যা রিপিট করছে। তো 4 এবং 5 আমরা হচ্ছে রিপিটেড পেলাম, রিপিটেড সংখ্যা। মানে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব এই শনির মহাদশায় রিপিট করলো। তো রিপিট করার ফলে কি হবে? কেন্দ্র ত্রিকোণের অবস্থান শক্তিশালী হলো, ঠিক আছে। তাহলে এই যে মহাদশাটা চলছে, এই মহাদশায় ব্যক্তির কিন্তু সুখ এবং শান্তি দুটোই আসবে। সুখ এবং শান্তি দুটোই আসবে, এটা নিশ্চিত। এখন এখানে নক্ষত্র যে নিলাম আমরা, নক্ষত্রটা কেন নিলাম? নক্ষত্রটা নিলাম হচ্ছে তার নক্ষত্রের আলোকে হচ্ছে গ্রহ আলোকিত হয়। একটা গ্রহ আলোকিত হয় যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রের আলোর দ্বারা। তো নক্ষত্রের আলোর দ্বারা যখন গ্রহটা আলোকিত হবে, তখন নক্ষত্রের রেজাল্ট কিন্তু অবশ্যই পাবে। তার মানে দশম ভাব এবং পঞ্চম ভাব হচ্ছে নক্ষত্র দ্বারা অ্যাক্টিভ হয়েছে। তার মানে দশম ভাবের রেজাল্টও কিন্তু পাবে, রিপিটেড ভাবে রেজাল্ট যেমন পাবে, একই সাথে দশম ভাবের রেজাল্ট এবং পঞ্চম ভাবের রেজাল্টও পাবে। এটা কনফার্ম। নক্ষত্র যে ভাবকে নির্দেশ করবে এই ভাবের রেজাল্ট অবশ্যই পাবে। তাহলে রিপিটেড ভাবে রেজাল্ট পাবে চতুর্থ। চতুর্থ থেকে কি আসতে পারে? তার
এবার তার বয়স কি বিবেচনা নিতে হবে? 1992। তাহলে 1992 হইলে তার বয়স হচ্ছে 26 এবং 8 34, 34 প্লাস, তাই তো? ঠিক আছে। 34 প্লাস এই ব্যক্তির জীবনে কি আসতে পারে চতুর্থভাবে প্রভাবে? তার পরিবার বৃদ্ধি হতে পারে, মানে তার সন্তান হতে পারে, যেহেতু পঞ্চম আছে। তার কি হতে পারে? তার বাড়ি হতে পারে, ঠিক আছে? তার হচ্ছে কি বলে, পঞ্চম ভাব গাড়ি হচ্ছে হতে পারে। জীবনে শুভ পরিবর্তন ঘটায় জীবনে, পঞ্চম ভাব। তো তার জীবনে অনেক মানে ধরেন ইতিপূর্বে যাই ঘটুক না কেন, এই দশা চলাকালীন সময় তার জীবনে প্রচুর শুভ পরিবর্তন নিয়ে আসবে। মানে জীবনে এমন কিছু পরিবর্তন হয় যার সবকিছু শুভ, ঠিক আছে? সেটা দুঃখের মাধ্যমে দিয়ে হোক আর কষ্টের মাধ্যমে দিয়ে হোক, পরিবর্তনটা শুভ হবে। কথা বুঝতে পারছি? এবার দশম ভাব হচ্ছে অ্যাক্টিভ হলো। দশম ভাব অ্যাক্টিভ হলো মানে কি, ওনার কর্মক্ষেত্রটা এবং পঞ্চম দশম কর্মের ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে। কর্মের জায়গায় ওনার বেশ ভালো ডেভেলপ নিয়ে আসবে, ঠিক আছে? মহাদশা থেকে আমরা এটা পেলাম। এবার সূত্র হচ্ছে মহাদশা কখনোই এককভাবে ফল দিতে পারে না, সে অন্তর্দশাকে সাথে নিয়ে ফল প্রদান করে। ক্লাসটা রেকর্ড করে নিয়ে নেই, সাথে সাথে দিয়ে দিব। সকালের ক্লাস কিন্তু দিয়ে দিয়েছিলাম, দেখছেন? হ্যাঁ স্যার, জি পেয়েছি। স্যার, দেখছি স্যার। অনেক অনেক ধন্যবাদ। মহাদশা এককভাবে ফল দিতে পারে না, সে অন্তর্দশার সহযোগে ফল দেয়। তাহলে অন্তর্দশা কি চলছে আমাদের? বুধের অন্তর্দশা চলছে। বুধ কি তুলা লগ্ন সাপেক্ষে শুভ? ভাগ্যবতী। ভাগ্যপতি এবং দ্বাদশপতি, ঠিক আছে? ভাগ্যপতি এবং দ্বাদশপতি, তাহলে ভাগ্যের বাপ বুধ যেহেতু আপনার হচ্ছে অন্তর্দশা, তাহলে ভাগ্যের সাপোর্ট পাবে সে, এটা একটা কমন বিষয়। তার ভাগ্য ভাবটা জাগ্রত আছে, তাই না? এবার বুধ কোন নক্ষত্রে আছে দেখুন তো, এবং কোন ভাবে আছে? ষষ্ঠ ভাবে স্যার। বুধ বসে আছে ষষ্ঠ ভাবে। ষষ্ঠে। ষষ্ঠভাবে। বুধ হচ্ছে, মীন রাশি। এই হলো বুধের বিচার করলে আমি কি পাচ্ছি, ষষ্ঠ করে। এবং তার অন্তর্দশা বুধের ষষ্ঠ ঘরে বসে আছে, সে হচ্ছে নবম দ্বাদশপতি, 9+12। এবার হচ্ছে তার নক্ষত্র, নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র, নক্ষত্র হচ্ছে নক্ষত্র 4+5, চতুর্থ এবং পঞ্চম। তাহলে বুধ বসে আছে ষষ্ঠে, সে নবম, এবং এটা হচ্ছে অবস্থান, আর এটা হচ্ছে ভাবেশ, ঠিক আছে? এটা অন্তর্দশা। এখন অন্তর্দশার মধ্যে যেমন 4-5 হচ্ছে কমন নক্ষত্র, যেটা অন্তর্দশা যে গ্রহটি তার যে নক্ষত্র আছে সেটা কমন, মানে এটার ভালো রেজাল্ট পাবেই সে। মানে এই ভাবটা অ্যাক্টিভ আছে তার লাইফে, এই ভাব অ্যাক্টিভ। মানে বাড়ি কেনার হচ্ছে একটা প্রোগ্রাম, তার চিন্তা ভাবনা চলছে, তার হচ্ছে সন্তান নিয়ে একটা পরিকল্পনা চলছে, এগুলা কিন্তু তার আছে। পিতামাতা নিয়ে একটা পরিকল্পনা আছে তার, এগুলা তার জীবনে চলছে। এগুলা চতুর্থ এবং পঞ্চম ভাব অ্যাক্টিভ, সম্পূর্ণরূপে অ্যাক্টিভ। এই ভাব সম্পর্কিত যা যা বিষয় আছে, এই ভাবের যা যা কারকতা আছে, এই কারকতা অ্যাক্টিভ আছে ওনার, এবং পজিটিভ ভাবে অ্যাক্টিভ, যেহেতু লগ্নের শুভ। তাহলে এখানে অবস্থান 6, 9 এবং 12, এই তিনটার জায়গায় হচ্ছে কি আমরা কোনো জায়গায় রিপিট পাই নাই, ঠিক আছে? মহাদশার সাথে যেহেতু সংযোগ, মহাদশার সাথে সংযোগ করলেও আপনার এখানে আর কোনো কিছু রিপিট হচ্ছে না। রিপিট কি হচ্ছে? মহাদশায় কোথাও কিন্তু 12 নম্বর আমরা পাই নাই, মহাদশার কোথায় 9 নম্বর আমরা পাই নাই, কাজে রিপিট হচ্ছে না এখানে। তাহলে রিপিট কি হচ্ছে? 4-5, মানে এখানে আরেকবার 4-5 রিপিট হলো। তাহলে এই বুধের অন্তর্দশা কত সাল পর্যন্ত? 2029 সাল পর্যন্ত। আচ্ছা, এইবার হচ্ছে কে যেন দিয়েছিলেন চারটা? স্যার আমি স্যার। সঞ্জয় বাবু। এবার বলুন তো, বাড়িটা দিকে হয়ে গেল নাকি হয়ে যাচ্ছে বা হওয়ার পরিকল্পনা? বাড়ি অলরেডি আছে, আরেকটা হওয়ার পরিকল্পনা চলছে। পরিকল্পনা চলছে তো? হ্যাঁ, আর গাড়ি অলরেডি আছে স্যার ওনার। আচ্ছা, শুক্র চতুর্থে আছে, গাড়ি হবে। আর হচ্ছে যেহেতু চতুর্থ ভাব একটি আছে, গাড়ি হওয়ার চতুর্থ ভাব থেকে আমরা বাহন বিচার করি, হ্যাঁ গাড়ি হবে, ঠিক আছে? গাড়ি হয়তো শুভ পরিবর্তন, মানে আপনারা হয়তো পুরনো পুরোনো গাড়ি ছেড়ে নতুন গাড়ি নেবেন, ঠিক আছে? তাহলে 29 সাল পর্যন্ত আপনার এটা হচ্ছে অ্যাক্টিভ আছে।
আচ্ছা, এইবার হচ্ছে দেখুন, সূত্র আরেকটা লিখে নিন। এটা তো হচ্ছে মানে আমরা বাবকে নিয়ে আসলাম। আর একটা সূত্র লিখে নিন, হচ্ছে অন্তর্দশা গ্রহটি যেভাবে বসে সেই ভাবের ফল প্রদান করে। অন্তর্দশা গ্রহটি যেভাবে বসে সেইভাবে ফল প্রদান করে। প্রত্যন্ত দশা গ্রহটি যেভাবে বসে তার সপ্তম ভাবের ফল প্রদান করে। প্রত্যন্ত দশা যে গ্রহের চলবে সেই গ্রহটি যেভাবে বসে আছে তার সপ্তম ভাবের ফল প্রদান করে। শুক্র দশায় গ্রহটি যেভাবে বসে আছে তার দশম ভাবের ফল প্রদান করে। শুক্র দশায় গ্রহটি যেভাবে বসে থাকে তার দশম ভাবের ফল প্রদান করে। এবং প্রাণদশায় গ্রহটি যেভাবে বসে থাকে সেই ভাব এবং তার সপ্তম ভাবের ফলাফল প্রদান করে দেয়। এবার প্রাণ আমরা দশা বললেন, প্রাণ দশা ক্লায়েন্টের বললেন ক্ষেত্রে নাকি? কি, প্রাণ দশা বললেন তাই তো, নিজের ভাব এবং সপ্তম ভাবে। হ্যাঁ, যেভাবে বসে আছে সেই ভাব এবং তার সপ্তম ভাব। এবার হচ্ছে আমরা ক্লায়েন্টের ক্ষেত্রে প্রত্যন্ত দশা পর্যন্ত বিচার করব। ঠিক আছে, সঠিক প্রেডিকশনের জন্য আমরা প্রত্যন্ত দশা পর্যন্ত দেখব। ঠিক আছে, আর শুক্র দশা প্রাণদশাটা নিজের ক্ষেত্রে আমরা ফলো করব। ধরুন ওনার হচ্ছে এখন শুক্র দশা চলছে শুক্রের, তাহলে শুক্র দশায় কি হচ্ছে, যেভাবে বসে আছে তার দশম ভাব, তাহলে শুক্র দশায় এটা হচ্ছে সপ্তম, অষ্টম, নবম, দশম লগ্ন ভাব। ঠিক আছে, লগ্ন ভাব এখন হচ্ছে শুক্র দশায় একটি। শুক্র দশার যে টাইমটা আছে এই টাইমের ভিতরে হচ্ছে ওনার যে কাজে হাত দেবে সেই কাজে হচ্ছে উনি প্রতিষ্ঠা লাভ করবে, মানে বিজয় হবে ওনার। এবং জীবনের বিলাসিতা আসবে। শুক্র হচ্ছে বিলাসিতার কারক, সমৃদ্ধির কারক, প্রেমের কারক, রোমান্সের কারক, এগুলা কিন্তু এই টাইমে আসবে। এখন যে ওনার প্রাণদশা চলছে এই টাইমে কিন্তু আসবে। এবার শুক্র দশা কি, এর মধ্যে শুক্র দশা শুক্রের, তো এই শুক্র দশা যে পর্যায়ে আছে সেই পর্যায়ে কিভাবে লগ্ন মানে যেভাবে বসে আছে, মানে চতুর্থ ভাবে বসে আছে এবং দশম ভাবে বসে আছে, তাহলে কর্মের জায়গায় লাক্সারিয়াস কর্মের জায়গা হবে ওনার, কর্মের জায়গায় বিলাসিতা আসবে বা অনেক কিছু প্রাপ্তি হবে। শুক্র আমাদের কি করে, শুক্র হচ্ছে আমাদের বাহ্যিক যে সৌন্দর্য সেই সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলে। তো একটু ড্যাশিং স্মার্ট বিষয় চলে আসবে এই লুকের মাধ্যমে, মানে তার যে অবয়ব, তার যে অ্যাটিটিউড, এগুলোর মধ্যে এই বিষয়গুলো ফুটে উঠবে। বুঝতে পারলেন বিষয়টা? কম চিন্তার মাধ্যমে দশা অন্তর্দশা বিচার হয়ে হয়ে গেল তো? ঠিক আছে স্যার। কোনো অসুবিধা হবে? আর আপনারা আরো প্রশ্ন করুন, না বুঝলে প্রশ্ন করুন। আচ্ছা, স্যার কিছু কমন স্যার প্রশ্ন, আরো আরো বুঝিয়ে দেবে প্রয়োজনে, আবার কিছু না কমন বুঝলে প্রশ্ন বলবেন। হচ্ছে, যেমন আপনার কাছে আমার কাছে মানুষ কেন আসবে? আমার কাছে আপনার কাছে মানুষ কেন আসবে? আমরা তো ভিজিট নেই, আপনার হচ্ছে আইসা পরামর্শ করবে, কোনো কিছু আমরা দেবো না, কারণ রত্নের জন্য তো আলাদা মূল্য নির্ধারণ করে দেবো। 40,000 50,000 টাকা লাগবে, মাথা ঘুরে যাবে একদম, অ্যামাউন্ট শ্রেণী মানুষের। ঠিক আছে, 10-20 হাজার টাকা নিচে তো আমরা কোনো রত্ন লিখি না, তো মাথা তো এমনি ঘুরে যায়। এখন হচ্ছে আমার কাছে আপনার কাছে আইসা হচ্ছে ধরেন 700 1,000 টাকা, আমি হচ্ছে জেলা পর্যায়ে 700 টাকা নিই, টাকাতে 1,000 টাকা নিই। তো এই যে ভিজিট আমাকে দেবে, কেন আসবে আমার কাছে? এই টাকাটা আমাকে দেওয়ার জন্য। মানুষ সমস্যায় পড়লেই তো আসবে আমার কাছে, তাই না? সমস্যায় পড়লে আসবে। এখন সে যে আমার কাছে আসছে মানে তার কোনো না কোনো সমস্যা আছে। এখন সমস্যা বিচার করবো কোত্থেকে, তার কি সমস্যা চলছে আমাকে তো জানতে হবে, বুঝতে হবে। সে হচ্ছে বলুক আর না বলুক, আমাকে তো খুঁজে বের করতে হবে যে তার সমস্যাটা কি চলছে। এখন এই সমস্যা কোথা থেকে খুঁজে বের করবেন? আশুতোষ দাস, বলুন। এই ব্যক্তির জন্মছক আমরা নিলাম তো, কারণ তিনি আমার কাছে আসলো আজকে। এখন তার সমস্যা কি আমাদের বলতে হবে যে আপনার এই সমস্যা চলছে, বা সারা জীবন এই সমস্যা আপনাকে ফেস করতে হবে। তো এই যে সারা জীবনের সমস্যার কথা আমি বলবো, এটা কি করে বলবো, বা এটা মানে কি বলবো তাকে?
সে তো আমার কথার সাথে হ্যাঁ হ্যাঁ বলতে হবে। হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলেছেন, এই সমস্যাটা আমার আছেই, দীর্ঘদিন যাবতে আছে। আশুতোষ দাস, ভিডিও বন্ধ। জুমুর পাল বলুন, কি সমস্যা? সায়ন রায়। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। স্যার প্রথম যখন উনি আমাদের কাছে আসবে, আসার পর স্যার প্রথম দেখবো যে উনার কোনো নির্দিষ্ট পুষ্টি আছে কিনা, বা উনার কোনো জন্ম তারিখ জানা আছে কিনা। যদি স্যার ওটা না জানা না, থাকে আমি তাহলে এখন তো স্যার। আমি স্পেসিফিক বলছি না আপনি। জি ঠিক স্যার। আছে, আপনি যে লাইনে আছেন এইভাবেই আগাবো আমরা, কিন্তু এখন তো আমি স্পেসিফিক করে দিয়েছি প্রশ্ন যে জি স্যার। মানে এই জন্মছকটা উনি আমার কাছে দিল, এখন এটা আমি বের করে ফেলছি। এখন আমি হচ্ছে মনে মনে একটা তো আমি আমারও চিন্তা ভাবনা আছে যে এই লোক আমার কাছে কেন আসলো, তার সমস্যা আছে বলে আছে, তাহলে কি সমস্যা আছে আমি তো আগে নিজেকে জেনে নিতে হবে। নিজে জি প্রশ্ন স্যার। করব যে কেন আসলো আমার কাছে এই লোক। এবার হচ্ছে তার সমস্যা চলছে, উত্তর দিলাম মনে মনে। এবার হচ্ছে কি সমস্যা, তো আমি এটা দেখলাম, দেখে হচ্ছে বুঝে নিলাম যে তার এই সমস্যা চলছে। ঠিক আছে, এবং এই সমস্যা কতদিন স্থায়ী হবে, কতবার স্থায়ী হবে, এই বিষয়গুলো। ঠিক আছে, জি স্যার। এবার বলুন তার কি সমস্যা চলছে। স্যার ওখানে তো স্যার দ্বিতীয় ভাবে যেহেতু স্যার রাহু আছে স্যার, ধনভাবে স্যার রাহু আছে। দ্বিতীয় ভাবে রাহু থেকে কি করবে, তার কথাবার্তার সাক্ষ্য দেবে নাকি? না, তো দ্বিতীয় ভাব তো স্যার আপনার ধন বিচার করা হয়, তো সেই ক্ষেত্রে ধনের ক্ষেত্রে ওনাকে এইটুকু বলা যেতে পারে যে আপনি যখন ধন আহরণ করবেন, তো ওটাকে সঞ্চয় খাতে আপনি বিনিয়োগ করবেন, যাতে অন্য কোথাও আপনার ধনটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়। এটা এখন হতে উনি পারে স্যার। অস্বীকার গেল। স্যার আর উনিও অস্বীকার গেল, এখন আপনি কি করে বুঝাবেন? আপনাকে আমি সমস্যা রিকগনাইজ করতে বলছি, তো আপনি ও, সঠিক জায়গায় নক করতে পারেন নাই। আচ্ছা আমি বলছি, তারপরে দিলীপ সূত্রধর বলতে পারবেন ভিডিও বন্ধ কি করে বলবে? জুমুর পাল কি বলবেন সমস্যা কি করে রিকগনাইজ করতে হয়? স্যার আমি একটু চেষ্টা করব। হ্যাঁ বলুন। আমাকে চান্স দিলে স্যার আমিও একটু বলবো। আচ্ছা স্যার এর আগে কে প্রথমেই বলতে চাইছিলেন? সুকান্ত। হ্যাঁ সুকান্ত বাবু বলুন। স্যার সকালে যেভাবে আর কি স্যার শিখালেন স্যার, সেভাবে প্রথমে স্যার আসলে তার লগ্ন চন্দ্র এবং রবির অবস্থানটা দেখে নিয়ে ওইখান থেকে আর কি স্যার আমরা বুঝে নিতে পারি আসলে আহ, তার নেচারটা আমরা জানতে কি পারি। জি স্যার, তার নেচারটা এবং সমস্যা কি চলছে, এই তিনটা থেকে আর একটা কি বুঝবো একটা স্যার। বিষয় হচ্ছে, আমি বলি আপনাদেরকে, আপনারা অনেক সময় আছে কি আপনারা অনেক জিনিস জানেন বুঝেন, আবার হচ্ছে ইতস্তত থাকে যে আমার হচ্ছে ভুল হয় কিনা, এটাও থাকে অনেক সময়। আপনার সমস্যা একদম স্পেসিফিক বলে দিছি, সমস্যা বিচার করবেন না। সমস্যা কোন ভাব থেকে বিচার করে সেটা বলুন। এবার বিষ্ণুমন্ত এইটুকু বলুন, শুধু শুধু এই আনসার করবেন, অন্য কিছু বলবেন না। সমস্যা কোন ভাব থেকে বিচার করা হয়? 6, 8, 12 স্যার, এই তিনটা ভাব থেকে। 6 থেকে রূপ বিচার করা হয়। 12 থেকে হচ্ছে আপনার হচ্ছে ত্যাগ ব্যয় বিচার বিচার করা করা হয়, হয়। ব্যয় বিচার করা হয়। 8ম ভাব থেকে সমস্যা বিচার করা হয়। এই 8ম তিনটা ভাব ভাব হচ্ছে থেকে আমার বিচার করা সমস্যার হয়। জায়গা। ঠিক আছে, আপনি হ্যাঁ সঠিক জায়গাতেই নক করছেন, কিন্তু স্পেসিফিক হচ্ছে 8ম ভাব হচ্ছে আমাদের প্রবলেমের জায়গাটা হচ্ছে 8ম। তো এবার 8ম ভাবে হচ্ছে কোন গ্রহের দৃষ্টি আছে? রাহুর দৃষ্টি স্যার নাই। আপনি বলছিলেন স্যার, এটা ভুলে গেছি স্যার, আপনি ক্লাসে বলছিলেন স্যার, ভাবের ক্লাস স্যার, ভুলে গেছি হ্যাঁ স্যার। হ্যাঁ, ভাব লেখা বিচারে আছে স্যার। বলছি, আপনারা সমস্যা হচ্ছে জি স্যার, ভুলে নোট গেছি স্যার। করেন না, বা নোট স্যার করার দেখছি প্রয়োজন স্যার। মনে করেন না। স্যার এই যে স্যার আছে স্যার, কিন্তু মানে মনে নাই স্যার, ভুলে গেছি। শনির পঞ্চম দৃষ্টি আছে স্যার। এইটা সকালবেলা বলছিলাম না যে তত্ত্ব যত আপনার মাথায় থাকবে তত ভালো বিচার করতে পারবেন, কেউ প্রশ্ন করে আচ্ছা। আপনাকে বিব্রত করতে পারবে না। এবার হচ্ছে প্রশ্ন যেখান থেকে খুশি হচ্ছে বাচ্চা আর নোট করে নিয়ে আসুন, আমাদের বিষ্ণুবাবুর মতো, অসুবিধা নাই। ঠিক আছে, আপনি প্রশ্নের সম্মুখীন হইতে কখনো ভয় পাবেন না। ঠিক আছে, তো 8ম ভাবে হচ্ছে দেখুন কোন গ্রহের দৃষ্টি আছে কিনা। শনির দৃষ্টি আছে স্যার। শনিদেবের তো তৃতীয় দৃষ্টি হয়, 1 2 পঞ্চম 3 না, দৃষ্টি হয় না শনির তো। দৃষ্টি হবে কেন? শনির তো 5ম দৃষ্টি হয় না, কোন দেখি গ্রহের তো। দৃষ্টি নাই, তাই না? না স্যার, কোনো গ্রহের দৃষ্টি তো দেখছি না। এবার 8ম পতি এসে বসছে কোথায়? চতুর্থে। হ্যাঁ স্যার। চতুর্থে বসে আছে। তো সমস্যা চলে আসছে কোথায়? আমার বাড়িতে। চতুর্থ ভাব বাড়ি বাড়িতে। না? হ্যাঁ স্যার। সমস্যা চলে ডিভোর্স আসছে আমার বাড়িতে, সমস্যা চলে আসছে আমার পরিবারে। পরিবারে আসছে।
সমস্যা চলে আসছে আমার বন্ধুত্বের মধ্যে, চতুর্থ ভাব হচ্ছে বন্ধু মিত্র। মাতৃসুখ হতে পারে। সমস্যা চলে আসছে আমার মায়ের মধ্যে। হুম। এবার কোন নক্ষত্র দ্বারা লিখিত হয়েছে? শ্রবণা নক্ষত্র। প্রতীক কি শ্রবণা নক্ষত্রের প্রতীক? কান। কান। তাহলে কি কান কথা আমার কানে জন্য খোঁচা শুভ আসবে, হবে নাকি অশুভ হবে বলুন? কানে খোঁচা আসবে মানে। মায় কইলো আমার বউ ভালো না, আর বউয়ে কইলো আমার মা ভালো না। কান কথায় 12টা সমস্যা বেজে যাবে, সৃষ্টি করবে 12টা। ঠিক আছে, মায় বাড়িতে আসার পরে কইলো ডাক্তার নিয়ে যে তোর বউ ভালো না, এই করছে, কানে কানে বললো। আর বউয়ে ডাকে নিয়ে কইলো তোমার মা এই করছে, কানে কানে বললো। শ্রবণ নক্ষত্রের প্রতীক হচ্ছে কান। কথা কিন্তু আপনার কানের মধ্যে আসবে। এইবার কান কথাকে যদি আপনি বিচার করতে না পারেন, কান কথাকে যদি আপনি রিকগনাইজ করতে না পারেন যে কোনটা মানে সঠিক আর কোনটা বেঠিক, তাহলে কিন্তু লাইফে 12টা বেজে যায়। এইবার হচ্ছে যা যে দিয়েছিলেন সঞ্জয় বাবু, আছেন নাকি নাকি বেরিয়ে গেলেন উনি? স্যার আসি স্যার। আচ্ছা বলুন তো, এই পরিবারে পারিবারিক কোনো সমস্যা সম্মুখীন হতে হয় এই লোকের? হ্যাঁ স্যার, পারিবারিক সমস্যা আছে। হ্যাঁ, পারিবারিক সমস্যা আছে। তাহলে দেখুন, আমরা যখন তথ্যগুলো জানবো তখন আমরা একদম পিন পয়েন্টে প্রেডিকশন করতে পারবো। ঠিক আছে, সমস্যা যেহেতু পরিবারে চলে আসছে এখানে হবে। আর মানে ওই যে পয়েন্টে নক্ষত্র বলে দিবে যে কোন পয়েন্টে গিয়ে আছে সমস্যাটা, আমাকে জানাবে। ঠিক আছে, তো এইবার হচ্ছে সমস্যা আমরা জানলাম। ব্যক্তির প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা কোন দিক দিয়ে আসতে পারে? দশম ভাবতে আমরা কর্ম বিচার করব, কিন্তু কর্মটা করবে কি? কর্মটা করবে কি আমার দেহ মানে লগ্ন। তাহলে লগ্নেশ লগ্নপতি যেখানে অবস্থান, লগ্নপতির অবস্থান কোথায় আছে? চতুর্থে আছে, পরিবারে আছে। তাহলে পারিবারিক যে ব্যবসা বাণিজ্য আছে এগুলোর সাথে কোনো না কোনো ভাবে আমাকে সংযুক্ত থাকতে হবে, সংযুক্ত থাকতে হবে, বা সংযুক্ত আমি হবই, হবই কোনো না কোনো ভাবে আমি হবই। হলেই হচ্ছে আমার লাইফে কিছু না কিছু আপনার আহ, উপকারিতা আসবে, আবার প্রবলেম আসবে, যেহেতু অষ্টমপতি। তবে আকস্মিক সাফল্য এখান থেকেই দেবে আমাকে। তাহলে সুকান্ত সঞ্জয় বাবু, এই লোকের কি পারিবারিক কোনো বিজনেস আছে আছে স্যার। যেখানে তার অংশগ্রহণ হয় কোনো না কোনো ভাবে? আহ, হ্যাঁ হয়। মানে এখান থেকে সে বেনিফিট পায় তো? হ্যাঁ স্যার পাই। দেখলেন, লগ্নপতি যার যেভাবে আছে সেই ভাবের সাথে তার হচ্ছে কোনো না কোনো ভাবে একটা উপার্জনের সম্পর্ক থাকবে, কোনো না কোনো ভাবে, সেটা কম হোক বেশি হোক। যদি না থাকে তাহলে সেটাকে সংযুক্ত করে নিতে হবে। যদি সংযুক্ত করে নেয় তাহলে সেটা প্রফিটেবল হবে এবং তার জীবনের আহ, পরিবর্তনের ক্ষেত্রে একটা নিয়ামক ভূমিকা রাখবে এটা। এবার সমস্যা দেখলাম, প্রতিষ্ঠা দেখলাম। ঠিক আছে, যেমন ধরেন আপনার হচ্ছে, আপনার বলুন, মানে কোনো একটা প্রশ্ন করুন, আমি একটু ক্লিয়ার করি। আপনাদের কারো মনে কোনো বিষয় আছে? আমি তো এগুলো ইয়ে করে দিলাম। কারো মনে কোনো প্রশ্ন আছে? একটু চিন্তা করে দেখুন কারো মনে কোনো প্রশ্ন আছে কিনা। সেই ফাঁকে এবার একটা জিনিস বলে দিচ্ছি, যেমন এই যে মহাদশা, শনির মহাদশা কত বছর? 19 বছরে হয় স্যার মহাদশা। 19 বছর। এখন সঞ্জয় বাবু প্রশ্ন করছে, ভিজিট তো উনি 1000 দিবে, কাজী হচ্ছে প্রশ্ন হচ্ছে ওনার যে আমার যে যার আমি জন্মছকটা দিলাম তার তো বলছেন শনির মহাদশা খুব ভালো যাবে। তো এই ভালো দশা, ভালোটা কি পুরো 19 বছর পাবো নাকি মানে কম বেশি হবে? বা যদি মানে কম বেশি হয় তাহলে সেটা কোন সময় হবে? ঠিক আছে, তো এইটা কিভাবে নির্বাচন করবেন? স্যার এই দশা দেখতে হবে স্যার, অন্তর্দশা প্রত্যন্ত দশা দেখবো। যদি ওই দশার মালিক গুলো ভালো হয়, লগ্ন সাপেক্ষে শুভ হয়, তাহলে ভালো হবে, নাহলে খারাপ হতে পারে। দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা তো দেখাই দিলাম, দশা তো দেখতে হবে, মানে দশাই তো দেখতেছি আমরা। আর আর কোনো ভালো সময় সহজ কোনো আপনি- পথ আছে? আপনি তো এটা দেখে স্পেসিফিক বলতে পারছেন কি আপনি যে আপনার হচ্ছে ধরেন এই 6 বছর, এই 7 বছর, এই 5 বছর, এই 3 বছর আপনার খারাপ যাবে ভালো যাবে? স্পেসিফিক এটা বলতে পারছেন আপনি ইতিমধ্যে যা বিচার শিখছেন? দশা বিচার না করে স্যার বলতে তো পারছি না। সেটা পারছেন কিনা সেটা বলুন।
না স্যার, এবার পারতে চান কিনা সেটা বলুন। অবশ্যই স্যার। ঠিক আছে, যদি পারতে চান তাহলে আমাদের কি করতে হবে? দ্রাক্কান চক্র দেখতে হবে। দ্রাক্কান মানে কি হচ্ছে, একটা রাশিকে আমরা যখন 3 ভাগে ভাগ করব, একটা রাশির মান হচ্ছে 30 ডিগ্রি, যখন সেটাকে 3 ভাগে ভাগ করব প্রতি ভাগের মান হবে 10 ডিগ্রি। লিখে নিন। একটা মহাদশার অধিপতি গ্রহ কখন ভালো বা খারাপ ফল দেবে, লগ্ন সাপেক্ষে শুভ বা অশুভ ফল দেবে, সেটা নির্ভর করে দ্রাক্কান চক্রের উপরে। একটি মহাদশার অধিপতি গ্রহ তার মোট মহাদশার কোন সময়ে লগ্ন সাপেক্ষে শুভ বা অশুভ ফল প্রদান করবে, সেটা নির্ভর করে দ্রাক্কান চক্রের উপরে। দ্রাক্কান চক্র নির্ণয় পদ্ধতি, একটা রাশির মান 30 ডিগ্রি পূর্ণমান, সেই 30 ডিগ্রিকে 3 ভাগে ভাগ করলে প্রতি ভাগের মান হয় 10 ডিগ্রি। রেখান প্রতি চক্র দশ বললেন ডিগ্রি একটু হচ্ছে চক্র বললেন। একটি দ্রাক্কান। প্রতি 10 ডিগ্রি হচ্ছে একটি দ্রাক্কান। ঠিক আছে, আমি দ্রাক্কান চক্র বিচার করব না, জাস্ট আমি এটুকু না জানলে আবার হচ্ছে দ্রাক্কান কিরে বুঝবেন না। অ্যাস্ট্রোলজি আসলে শর্টকাটে বোঝার কোনো বিষয় না, এটাতে আপনার হচ্ছে ডিটেলস চলে আসে। এই যে ডিটেলস বলা বা ডিটেলস জানার যে ব্যাপার, এটা লগ্নের কোন ভাব থেকে বিচার করা হয় বলুন তো, জানেন? কি স্যার? ডিটেলসে বলা এবং ডিটেলসে জানা। হুম। একজন ব্যক্তি যে আপনার কাছে আসলো, সে আপনার কাছে ডিটেলসে জানতে চাচ্ছে নাকি শর্টকাটে জানতে চাচ্ছে, নাকি আপনি সে যখন বলবে তার সমস্যা, সেটাকে ডিটেলস বলবে নাকি আপনি শর্টকাট বলবে? ঠিক আছে, আপনি সময় যে দিবেন তাকে, বুকিং যে নেবেন, তখন তো আপনি হচ্ছে অনলাইনে বুকিং নেবেন, সেই হচ্ছে 3 ঘন্টা লাগায় প্রশ্ন করলো, আপনার সেই সময় আছে কিনা? আপনি তো আগেই জন্মচোখ দেখে সিদ্ধান্ত নিতে বুঝতে হবে আপনার, যে ওই লোক তো হচ্ছে ডিটেলস জানতে চাইবে, ডিটেলস প্রশ্ন করবে আমার কাছে, কাজে আমি তাকে এতটা সময় দিতে হবে তাকে। তো এখন হচ্ছে আজকে তাকে টাইমটা দেবো কিনা, কারণ তার তো সন্তুষ্টি বিধান করে তারপরে টাকাটা আপনার পকেটে পড়তে হবে। অগ্রিম নিয়ে নিলেন সেটা ভালো কথা, কিন্তু যে পর্যন্ত সে না বলছে যে আমি হচ্ছে প্লিজ হয় নাই, সেই পর্যন্ত তো টাকাটা আপনার হলো না। ঠিক আছে? স্যার একটা লগ্ন ভাব হতে পারে স্যার, হ্যাঁ, লগ্ন ভাব থেকে কি বিচার করা হবে স্যার? না, এটা তৃতীয় ভাব থেকে বিচার করা হয়, থার্ড হাউস থেকে বিচার করা হয়। থার্ড হাউসের গ্রহের অবস্থান যদি আপনার হচ্ছে অ্যামপ্লিফায়ার জায়গায় থাকে, মানে তৃতীয় পতি যদি অ্যামপ্লিফাই কোন কোন ভাবে গেলে হয়, যে কোনো ভাবপতি অ্যামপ্লিফাই কোন জায়গায় গেলে, বৃদ্ধি ঘটে কোন জায়গায় গেলে বলুন? একাদশ ভাবে। একাদশ ভাবে, রাইট। কে বলছেন? সুকান্ত। সুকান্ত বাবু, থ্যাংক ইউ। এখানে তো কোনো ডিটেলসই জানতে চাইবো স্যার। তাহলে যে কোনো ভাব যখন একাদশ ভাবে যায় সেটা হচ্ছে এমপ্লিফাই হয়ে যায়, বৃদ্ধি হয়ে যায়। তো এখন ওই তৃতীয় ভাবপতি যখন আপনার যায় একাদশে, তখন ওই যে ব্যক্তি, এই যে চার্ট, এই চার্টের ব্যক্তি ডিটেলস জানতে চায়, সে সবকিছু নিয়ে তার একটা বিস্তারিত বর্ণনা চাই। ঠিক আছে? তো এখন কেন এটা হয়? আমাদের দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের বাক্য ভাব, আর তৃতীয় ভাব হচ্ছে পূর্ণাঙ্গ সেন্টেন্সে কথা বলা। তো বাক্য হচ্ছে মা, কাকা, জেঠা, দাদা, বাবা। লগ্ন হচ্ছে ভূমিষ্ঠ শিশু। দ্বিতীয় ভাব হচ্ছে তার কথাবার্তা বলা, মানে একদম প্রাথমিক লেভেলের যে কথাবার্তা। ঠিক আছে? হালকা হালকা বাবা বলছে, বাবা মহাখুশি। হালকা হালকা মা বলছে, মা মহাখুশি। ঠিক আছে? হালকা হালকা দাদা বলছে, দাদাই দাদিকে ডেকে বলতেছে যে আমাকে দাদা বলতেছে, তোমারে কিন্তু ডাকছে না। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, মামাকে ডাকতেছে, মামা বলতেছে আমারে ডাকতেছে, কাকাকে ডাক না। ঠিক আছে? এটা হচ্ছে খুশি। কিন্তু পূর্ণাঙ্গ সেন্টেন্স, মা আমি ভাত খাবো, এই পূর্ণাঙ্গ সেন্টেন্স হচ্ছে তৃতীয় ভাব, এটা হচ্ছে ডিটেলস এর ভাব। তো লিখে রাখুন এগুলা। আচ্ছা, এগুলা আছে একদম কি বলে শর্ট থিওরি, এই থিওরি গুলা ব্রেনে রাখতে হবে, ব্রেনে সেট করে রাখতে হবে। অনেক কিছু ব্রেনে নিয়ে আপনার হচ্ছে বিচারে বসতে হয়। ঠিক আছে? তো
তো এই ডিটেলসে জানতে চাইবে যখন তৃতীয় পতি একাদশে যাবে। কথাটা বুঝাইতে পারছি? তো এবার আসছি, এই শনি এখন বসে আছে, মানে 19 বছরের শনির মহাদশা কখন হচ্ছে উনাকে দিবে। তো এই থার্ড হাউসের কি বলে, আমরা দ্রেক্কান চক্র পেলাম তিনটা, মানে একটা রাশির মান 30 ডিগ্রি, তার হচ্ছে 10 ডিগ্রি করে এক একটা। তাহলে আপনার 10 ডিগ্রি মানে হচ্ছে এক একটা দ্রেক্কান। প্রথম দ্রেক্কান, দ্বিতীয় দ্রেক্কান, তৃতীয় দ্রেক্কান। প্রথম দ্রেক্কানে যখন গ্রহ থাকবে তখন ওই যে মহাদশা যে সময়কাল তাকে 3 ভাগে ভাগ করা হবে। যেহেতু দ্রেক্কান চক্র অনুসারে আমরা নির্ধারণ করব, মহাদশা সময়কালকে আমরা 3 ভাগে ভাগ করব। ভাগ করে গ্রহটি যদি প্রথম দ্রেক্কানে থাকে তাহলে প্রথম পার্টে, প্রথম যে অংশটা হবে 3 ভাগে ভাগ করার পরে, সেই প্রথম অংশে যদি দ্বিতীয় দ্রেক্কানে থাকে তাহলে দ্বিতীয় অংশে, যদি তৃতীয় দ্রেক্কানে থাকে তাহলে তৃতীয় অংশে আপনার হচ্ছে ব্যক্তি শুভ ফলটা লগ্ন সাপেক্ষে শুভ হতে পারে, অশুভ হতে পারে। যদি লগ্নের শুভ হয় তাহলে শুভ ফল পাবে, যদি লগ্নের অশুভ হয় তাহলে অশুভ ফল পাবে। মানে চরম যে শুভ ফলটা বা চরম যে অশুভ ফলটা ওই সময়ে পাবে। তাহলে এবার হচ্ছে এই যে চক্র আমরা পেলাম, তার হচ্ছে শনির মহাদশায় আপনার হচ্ছে চরম শুভ ফল কখন পাবে, যেহেতু লগ্নের শুভ, তুলা রাশির হচ্ছে একমাত্র রাজ্যকারক গ্রহ হচ্ছে শনি। চরম শুভ ফল কখন পাবে? শনি ডিগ্রি কত আছে দেখুন তো? 19 ডিগ্রি স্যার, 19 ডিগ্রি। 19 ডিগ্রিতে শনি আছে, তার মানে কোন দ্রেক্কানে আছে? দ্বিতীয় দেখলাম স্যার। দ্বিতীয় দ্বিতীয় স্যার। দ্রেক্কানে আছে। এবার শনির মহাদশাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি তাহলে প্রতি ভাগে কত কত বছর পড়বে? 19/3 পড়ছে স্যার, দাঁড়ান। 6 বছর 4 মাস। 6 বছর পরে। 6 বছর 4 মাস, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 6 বছর 4 মাস যদি হয় তাহলে উনি হচ্ছে প্রথম দ্রেক্কানে তো নাই, প্রথম 6 বছর 4 মাস হচ্ছে রাজযোগের ফলটা কিন্তু পাচ্ছেন না। স্বাভাবিক ফল পাবেন, চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবে অ্যাক্টিভ আছে, সেই অ্যাক্টিভ ভাবের ফল পাবেন। দ্বিতীয় যে 6 বছর 4 মাস আছে ওই সময়ে কিন্তু শনির সেই রাজযোগের ফলটা উনি পাবেন সেকেন্ড পার্টে। এবার হচ্ছে শনির মহাদশা শুরু হয়েছে কত সালে? শুরুর তারিখটা একটু বলুন তো সঞ্জয় বাবু, আপনি বলুন। 12/12/21 স্যার। 12ই ডিসেম্বর 2021। কত? 12ই ডিসেম্বর 12ই ডিসেম্বর 2021। 2021। জি স্যার। 12ই ডিসেম্বর 2021, এর সাথে যোগ করেন 6 বছর 4 মাস। 12, এখানে হচ্ছে 16, 16 মানে হচ্ছে 12 আর 16। হ্যাঁ, 2028 সালের 12 এপ্রিল থেকে আপনার হচ্ছে পূর্ণাঙ্গ শুভত্ব শুরু হবে 2028 সালের 12 এপ্রিল থেকে। এবার ক্লিয়ার হইলো? আমরা প্রথমে কি দেখবো? লগ্নের বলবত্তা দেখবো। লগ্নের বলবত্তা দেখে লগ্নের সাপেক্ষে হচ্ছে আপনার শুভ গ্রহ হচ্ছে শনি। শনি চতুর্থ এবং পঞ্চম পতি, সুখ এবং শান্তির অধিপতি, সে তার নিজ গৃহে শনি চতুর্থে বসে আছে। আমরা তাকে ব্যক্তিটাকে বললাম যে আপনার জীবনে অনেক ভালো কিছু হবে, গাড়ি হবে, বাড়ি হবে, বন্ধু মিত্র হবে, মায়ের আশীর্বাদ পাবেন, ঠিক আছে, আপনার প্রাথমিক শিক্ষা পূর্ণ হবে, এসেট্রা সব শুভ বলে দিলাম। উনি বললো যে কখন হবে? তখন বললাম যে শনির মহাদশায় হবে। এবার শনির মহাদশা শুরু হয়েছে, আয়া বলতেছে যে আপনি যে কইলেন শনির মহাদশা হবে, শনির মহাদশা তো জায়গা 2021 সালে শুরু হয়েছে, 2026 জায়গা, আমার তো কিছু হচ্ছে না। তো এইবার হচ্ছে কি বলবেন যে আপনার এই সময় হবে 12/4/2028 থেকে। যদি আপনি এটা জানেন তাহলে আপনি বিব্রত হবেন না, যদি না জানেন এই তথ্য তাহলে আপনি বিব্রত হবেন যে সূত্র তো শিখছিলাম শনির মহাদশা সাফল্য আসবে, রাজযোগ হবে, কিন্তু ক্লায়েন্ট যে পাচ্ছে না, কেন পাচ্ছে না, আমার বিচারে কোন জায়গায় ভুল আছে? আসলে আপনার বিচারে কোনো জায়গায় ভুল নাই, আপনার হচ্ছে তথ্যের ঘাটতি আছে। এবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা?
জানেন স্যার, মানে অ্যাক্টিভটা দ্বিতীয় যেখানে হয়, অ্যাক্টিভটা কোনটা? যেখানে অ্যাক্টিভটা একটা মহাদশার, এটা দ্বিতীয়। না, 19 ডিগ্রিতে আছে তো শনি, তাহলে তৃতীয় দেখানো হবে কি করে? অ্যাক্টিভ আমি বলছি একটা মহাদশার যে তিনটা দেখান বললেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মানে কোন সময় বেশি অ্যাক্টিভ হয়? ওই যে ড্র্যাগনে পড়বে সেই ড্র্যাগনে একটি হবে। বুঝতে পারছি, আপনার হচ্ছে একটা রাশির মান তো হচ্ছে 30 ডিগ্রি, তাই না টিটু স্যার? বুঝতে পারছি, আর বলতে হবে না। হ্যাঁ, তাহলে 19 ডিগ্রিতে শনি আছে, ওইটা আপনার হচ্ছে 9 ডিগ্রিতে আছে দ্বিতীয় দেখানে। তাহলে দশা মহাদশা অন্তর্দশা এগুলা কিন্তু রিপিট হয়ে গেল ক্লাসে। শুভাশিস দেবনাথ আছেন? হ্যাঁ স্যার, আসছি। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। বলুন কি বুঝলেন আর কি বুঝলেন না। স্যার আসলে আমি তো রেগুলার ক্লাস করতে পারি না, মাঝে মধ্যে মিস হয়ে যায় আর সময় পাই না, আপনি আপনার কথাগুলো শুনি আর কি, শেখার চেষ্টা করতেছি। আজকে ক্লাসে কিছু বুঝলেন? এখন আপনি বলতে পারবেন যে একটা মহাদশা কখন শুভ ফল প্রদান করে? হ্যাঁ স্যার, এটা বলতে পারবো, মহাদশা কখন শুভ ফল প্রদান করে এটা বলতে পারবো। এই যে কিসের আজকে ভিত্তিতে এখন যেটা বিচার করা বোঝালো। হয়? কিসের ভিত্তিতে স্যার বিচার করা হয়? স্যার হচ্ছে গ্রহরা যদি রাজযোগ কারক হয়, আর হচ্ছে স্যার ওই যে আপনার মূল ত্রিকোণ আর হচ্ছে কেন্দ্র ভাবের উপরে ভিত্তি করে স্যার এটা বিবেচনা করা হয়। আমি কি তাই বুঝাইলাম এতক্ষণ? পরিশ্রম কি সব জলে গেল নাকি? তাহলে জল খায় তো আবার পূর্ণ করতে হয়। আরেকজন স্যার বলেন বললেন না আরেকজন। যে ডিগ্রিটা আগে দেখতে, স্যার কি বললেন? ডিগ্রিটা দেখে সে ডিগ্রি রজেশ বাবু অনুসারে দিলেন ব্র্যাকেটে তো আমার তিনটা ভাগ পরিশ্রমটা হবে। কেন মাটি কইরা। ডিগ্রি দেখে স্যার ব্র্যাকেট মানে কি তিনটা ভাগ হবে? স্যার কি বলবেন? বলুন, কেউ একটা কেউ কেউ একজন বলুন অন্তত একটু আশা জাগুক মনের মধ্যে যে আমি ভালো বুঝাইতে পারি, নাইলে তো হচ্ছে আমি ধরে নেবো যে আমি হচ্ছে বুঝাইতে পারি না। ব্যর্থতা তো আপনাদের না, আমার ব্যর্থতা। না স্যার স্যার, আমাকে আপনি দায়িত্ব স্যার দিলেন, ঠিক আমি আছেন যদি স্যার। বুঝাইতে না পারি তাহলে আমার ব্যর্থতা। না স্যার, আপনি পারছেন স্যার, এটা ডিগ্রি সংক্রান্ত বিষয় তো স্যার, ডিগ্রি থেকে এনে জানতে লক্ষণটা হবে। হচ্ছে তিনটা ভাগ হবে। হ্যাঁ এখন কিভাবে হবে, আপনার যে গ্রহ সেই গ্রহটা কত ডিগ্রিতে। এখন একটা রাশি তো তিনটা ভাগে ভাগ হয় না, 10 ডিগ্রি 10 ডিগ্রি 10 ডিগ্রি। এখন হুম, কথার কথা আপনার 29 ডিগ্রিতে শনি বসে আছে, এর মানে কি সে লক্ষণের থার্ড পার্টে আছে, তারপর অর্থাৎ শনির মহাদশার তৃতীয় ভাগে গিয়ে সে এর সুফলতা পাবে, প্রথম দুই ভাগে সে পাবে না। তার কিন্তু এটা বললেন, একটু মনোযোগ দিলে ইজি। কারেক্ট। আচ্ছা, এই জিনিসটা বুঝতে কারো বাকি আছে আর? না স্যার, সহজভাবে ব্রেকআপ হলো 1/3 অফ দ্য সাইড। প্রকাশচন্দ্র রয়, প্রকাশদার অভিযোগ, প্রকাশদা মানে পিছিয়ে পড়তেছে। প্রকাশচন্দ্র রয় আছেন? হ্যাঁ, আছে তো প্রকাশচন্দ্র রায়, রোল নম্বর 42। বলেন প্রকাশ বাবু। প্রকাশচন্দ্র রয় আছেন? প্রকাশবাবু আছেন? হ্যাঁ, লাইভে আছে। প্রকাশ বাবু বলেন কিছু, আপনি তো লাইভে আসেন, বলেন কিছু। মিউট বলুন, এটা আপনি আপনি যে আজকে ক্লাসটা হচ্ছে বুঝতে পারছেন? সকালের ক্লাস, দুপুরের ক্লাস, মানে এখনের ক্লাস বুঝতে পারছেন? মিউট করে হ্যাঁ আছে। নমস্কার হ্যাঁ, স্যার। এবার বলেন। স্যার হ্যাঁ আমি বলেন। এমন ক্ষেত্রে করতে পারি, আমি এক ব্যক্তি। কি বললেন আমি বুঝি নাই, অন্য কেউ স্যার বুঝতে বিষয়টা হচ্ছে পারছেন? আমার কাছে ভালো বই নেই স্যার। স্যার ভালো বই পাচ্ছি না, আর সেভাবে আমি মানে পড়তে পারতেছি না, সেই একটু সমস্যা হচ্ছে। অ্যাস্ট্রোলজি কি বই আছে নাকি কোনো? আমি আজকে যা সকালে দিলাম আর হচ্ছে যা দিলাম, বই তো অনেকের কাছে আছে। কোনো একটা বইয়ে কইছে আমারে দেখায়েন তো যে বইয়ে আছে আচ্ছা, এটা। বলতেছে যে আজকে যেগুলো পড়ানো হয়েছে সকালবেলা যারা উপস্থিত ছিলেন তাদেরকে আপনার ছাত্র এগুলো বই দেখে দেখে বলে নাই, ছাত্র এগুলো বলছে আপনার মাথা থেকে। তাহলে এত সহজভাবে সহজভাবে আপনার উনি বোঝানোর পরে যদি আপনারা না বুঝে থাকেন তাহলে তো এখানে স্যার নিজেকে
ব্যর্থ মনে করতেছে, এটাই বলতেছে স্যারের এটা মনে কষ্ট লাগতেছে। আপনাদেরকে বোঝাচ্ছে কোনো বই থেকে না, আপনাদেরকে বোঝাচ্ছে মন থেকে। এইটা সহজ সহজ ভাবে বলতেছে, এটাই বোঝাতে চাচ্ছে স্যার। যে আচ্ছা, এখন আমি যে কথাগুলো বললো সেখান থেকে বলতেছে। হ্যাঁ টিটু স্যার বলেন। জানতে স্যার আপনার অনুমতি নিয়ে প্রকাশ বাবুকে একটা হ্যাঁ কথা হ্যাঁ বলি। বলুন। প্রকাশ বাবু, এই তেল যদি বই থেকে যদি শিখতে পারতেন তাহলে আর এখানে এত ভর্তি হওয়া টাকা টুকা দিয়ে কি দরকার? ক্লাসগুলি আপনি পুরানো ক্লাসগুলির ভিডিওগুলি পুনরায় দেখুন, দেখে দেখে নোট করুন, তাহলেই শিখতে পারবেন। আর কোনো বইয়ের প্রয়োজন হবে না। ভিডিওগুলি আবার দেখুন, দেখে দেখে অনেক অভিজ্ঞতা হয়ে যাবে। কোনো বইটু এইসব চিন্তা ছেড়ে দিন। যদি মনে করবেন যদি করবেন, ওই ভিডিওগুলি পুনরায় দেখুন। তাহলে সামনে পরীক্ষা বেশি নাই সময়। হ্যাঁ, জানতে স্যার বলেন। আচ্ছা আচ্ছা, এবার জন্মছক থেকে আপনার হচ্ছে আমরা রোগের ব্যাপারটা সকালবেলা নিয়ে আসছি। এবার আমরা রোগের ব্যাপারটা দেখি এখন এটা থেকে। তো চিরাচরিত পদ্ধতি দেবো নাকি হচ্ছে আমার মতো করে একটা পদ্ধতি দেবো, জগাখুচুরি পদ্ধতি দেবো? বলুন কোনটা চান। স্যার আপনার মতো দেন স্যার। স্যার আমার মতো দেবো? আমার মতো হলে কিন্তু জগাখুচুরি পদ্ধতি হয়েছে। স্যার ঠিক আছে। প্রশ্ন শুরু করার আগে একটা প্রশ্ন স্যার এই চার্ট থেকে আমার ছিল, একটু বলবেন? বলছে এখানে দেখুন, পাপগ্রহ লগ্ন সাপেক্ষে পাপগ্রহ মঙ্গল চতুর্থ ভাবে বসে আছেন সপ্তম পতি হয়ে। তিনি নিজের ভাবে দৃষ্টি দিয়েছেন পাপগ্রহ হয়ে। তো তিনি নিজের ভাবকে কি বাঁচাবেন নাকি নষ্ট করবেন? নিজের ভাব দেখতে যেহেতু দেখছেন, কিন্তু তিনি পাপগ্রহ, কি করবেন তিনি এখানে? তিনি পাপগ্রহ, এটা তো সকালেই বলছি। বাপপতি যখন বাবে দৃষ্টি দেয় তখন বাপকে শক্তিশালী করে। এখন বাপকে শক্তিশালী করলে সপ্তম ভাব হচ্ছে মারক ভাব। তাহলে মারকত্ব ভাব কি বাড়বে না কমবে? আপনারা কে, অন্যরা কি বলেন? এই সহজ জিনিসটা আপনি কিন্তু এটা নিয়ে অনেক প্রশ্ন করছেন, আপনি এই জিনিসটা বুঝতে পারছেন না কেন? আপনার হ্যাঁ সপ্তম স্যার। ভাব হচ্ছে মারক ভাব। তো মারক ভাবে হ্যাঁ। বাপ প্রতি দৃষ্টি দিছে, মানে বাপটা শক্তিশালী হয়েছে। হুম হুম। কথাটা বুঝাতে পারছি? বাপ শক্তিশালী হয়েছে। তো শক্তিশালী হইলে মারক ভাব যখন শক্তিশালী হয় তখন কি শুভ ফল দেয় না খারাপ ফল দেয়? শক্তিশালী হলে তো স্যার শুভ ভালো ফল দেয়। ফলই দেওয়া উচিত। ভাবের শুভ ফল দেব। তা ভাবের শুভ ফল কি মারকত্ব বৃদ্ধি পাওয়া? তাহলে খারাপ ফল দিবে স্যার। হ্যাঁ, ভাবের শুভত্ব বাড়াই দিছে। ভাবের শুভত্ব সপ্তম ভাব, মারকত্ব বাড়াই দিল তার। কথাটা বুঝতে পারছি? কিন্তু এবার তিনি হচ্ছে এখান সপ্তম থেকে পদ্ধতি, চতুর্থ ভাব হচ্ছে পরিবারের ভাব। মাঙ্গলিক দোষ, চতুর্থে মঙ্গল আছে, মাঙ্গলিক দোষ আছে। ব্যক্তি হচ্ছে পরিবারের জন্য ঝগড়া করবে, লড়াই করবে। কেউ তার পরিবারকে হচ্ছে কিছু বললে সে ছাড় দিবে না, সামনে বুকে পাটা করে মানে দাঁড়িয়ে থাকবে সবার আগে। ভাই বোন সবাইকে সে আগে রাখবে। যদি মানে হচ্ছে পাড়া প্রতিবেশী কারোর সাথে ঝগড়াঝাটি বা সামাজিক ভাবে কোনো কিছু ইয়ে হয়, সে সবার আগে হচ্ছে মানে একদম স্টিল ভাবে দাঁড়িয়ে থাকবে, যে সবাইকে প্রোটেকশন দেওয়ার মতো একটা মানসিক অবস্থা তার থাকবে। এবার সঞ্জয় বাবু বলেন, আছে নাকি না এটা? আছে স্যার, আছে। আচ্ছা। স্যার বিষ্ণুবাবু বুঝতে বলছি স্যার, পারছেন কি? আপনি বুঝতে স্যার পারছেন এটা স্যার কি এটা তো বলছে? বুঝলাম স্যার, কিন্তু এটা জানতে চাচ্ছে তিনি তো মারকত্ব তো পারলেন, কিন্তু তিনি এই মারকত্ব থেকে মানে রক্ষা করবেন কিনা, মানে বিবাহ জীবনটাকে তিনি রক্ষা করবেন কিনা, নিজের ভাবটাকে রক্ষা করবেন কিনা, মানে শেষ ডিসিশন তিনি কি নেবেন গ্রহটি, মানে আমি আমার বিবাহ জীবনকে রক্ষা করব নাকি হ্যাঁ, আমি যেহেতু মারকত্ব মঙ্গলের চতুর্থ দৃষ্টি হচ্ছে রক্ষাকারক, মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু রক্ষাকারক, শেষ পর্যন্ত বিবাহ রক্ষা হবে, শেষ পর্যন্ত বিবাহ টিকবে, শেষ পর্যন্ত। ঠিক আছে। তো এর আগে তো হচ্ছে আপনার সেনাপতি হওয়ার জন্য যেমন আগে হচ্ছে ট্রেনিং নিতে হয়, 6 মাসের ট্রেনিং এ হচ্ছে 7 কেজি রাইফেল কাঁধে নিতে হয়, বুট পরতে হয়, ইট নিতে হয়, মানে 10-12টা কোমরের মধ্যে। ঠিক আছে। ওই ট্রেনিং দিতে গিয়ে হচ্ছে ওই কি বলে ওইভাবে মানে মাটির সাথে ঘষে ঘষে হাঁটতে হয়। এই পরিশ্রমগুলো ঠিকই করতে হবে। কথাটা বুঝতে হ্যাঁ, এটা পারছি? স্যার যদি হ্যাঁ এটা স্যার বুঝলাম, এটা যদি স্যার সপ্তম দৃষ্টি হতো তাহলে তিনি তো মানে ওই সপ্তম ওই দৃষ্টি তো মানেন বিয়ে না। টিকে আর না টিকে লাভ নাই। ঠিক আছে। না স্বামী খুশি হবে না স্ত্রী খুশি হবে। ঠিক আছে। এখন পুরুষ শাসিত সমাজ হচ্ছে বউরে ডেলি পিটাইবো, তো সে হচ্ছে সারা জীবন থাকলো ওই লোকের সাথে, তাই কে লাভটা কি তার? লাইফ তাই কে কোনো লাভ আছে? আর হচ্ছে ধরেন বউয়ে হচ্ছে সারা- ঝগড়াঝাটি বাড়িতে আসলে হচ্ছে মানে ঝগড়াঝাটি শুরু, কেউ মাইন্ড করেন না, আমি বাড়িতে আসলে ঝগড়াঝাটি মহাবাদ্য শুরু হইলো, তুই তুকারি শুরু হইলো, মানে বউ দেখা গেলো মাঝে মধ্যে হচ্ছে চর্তাপর বসাই দেয়, কিচ্ছু করার নাই তার। এখন সারা জীবন কাটাইছে, জানা আমরা তো সারা জীবন একসাথেই কাটাইছি। তো এই কাটানোর লাভ কি? ওই যে বাংলাদেশে আপনার হচ্ছে চিটাগাঙে জুতা কিনে দিচ্ছে না বললে হচ্ছে
মারছে চোর, ব্যক্তি কি করছে ফলের দোকান থেকে চুরি নিয়ে হচ্ছে গলায় মানে ইয়ে করে মারা গেছে। আবার কিছুদিন আগে একটা দেখলাম শাড়ি কিনে দিছে না বললে হচ্ছে জুতো দিয়ে পিটাই দিয়েছে স্বামীরে। তো এই সংসারের কি কোনো মূল্য আছে নাকি? টিকবে, আপনি টিকাইতে চাইতেছেন যেহেতু টিকবে, ঠিক আছে। তো টিকলে সেটা কতটা সম্মানজনক হবে, কতটা আনন্দদায়ক হবে সেটা হচ্ছে ভিন্ন বিষয়। আচ্ছা এইবার হচ্ছে অধিকাংশ লোকেরই তো ভিডিও বন্ধ। সুদীপ্ত বাবু তো বলছে ওনার সমস্যা আছে। আহ মিঠুন রায় ভিডিও বন্ধ কেন? আশুতোষ দাস ভিডিও বন্ধ কেন? ঘুমায় ঘুমায় ক্লাস করতেছেন। ভাগ্য ভাগ্য ঘুমাবে। দিলীপ সূত্রধর হাসপাতালে আছে। আচ্ছা, স্যার তারপর অন্ধকারে আছি। যার যেভাবে ভালো লাগে সেভাবে ক্লাস করুন, অসুবিধা নেই। এবার হচ্ছে আমাদের তো ওই যে সকালবেলা ইয়ে করছিলাম, দেখছিলাম, আমি বলছি রূপটা দেখবো আমরা, কি রূপটা দেখবো। তো রূপ দেখতে হলে কি আমাদের হচ্ছে পঞ্চতত্ত্ব দেখতে হয়। কীতি অপ তেজ মরুদ বোম, 5টা তত্ত্ব আছে। তো আমাদের জন্মছকে কয়টা তত্ত্ব পাই আমরা? 4টা স্যার, অগ্নি পৃথিবী বায়ু জল। অগ্নিবৃত্তি বায়ু জল, তাহলে বাকি রইল আকাশ তত্ত্ব, ঠিক আছে। তা আকাশ তত্ত্ব কোথায়? আকাশ তত্ত্বের ভিতরেই আছে সব। গ্রহ নক্ষত্র সব আকাশের ভিতরে আছে না? হ্যাঁ, সব আকাশের ভিতরে আছে। কাজে হচ্ছে আকাশ হচ্ছে এটার চাদর, মানে সামিয়ানা বা ডাকনা। আকাশ তত্ত্ব হচ্ছে ডাকনা বা সামিয়ানা। তো আমরা হচ্ছে পঞ্চতত্ত্ব এখানে পেলাম। এবার পঞ্চতত্ত্বের মধ্যে যদি গোলমাল লেগে যায় তাহলে ব্যক্তির হচ্ছে স্বাস্থ্যগত জটিলতা সৃষ্টি করে। আর পঞ্চতত্ত্ব বুঝতে হলে অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে আপনার, জ্যোতিষ মানে হচ্ছে কি পঞ্চম বেদাঙ্গ, মানে বেদের 6টা অঙ্গ বিভাগের একটা বিভাগ হচ্ছে মানে এই জ্যোতিষ। 6টা অঙ্গ বিভাগের একটা বিভাগ যদি হয় তাহলে আমাদেরকে জ্যোতিষ জানতে হলে বেদ জানতে হবে। কম জানুন বেশি জানুন, বেদ পড়তে হবে, উপনিষদ পড়তে হবে। যদি না পড়েন তাহলে অনেক গুরু তত্ত্ব আপনি জানতে পারবেন না। তাইলে বেদ। নমস্কার স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। বলুন। স্যার বেদের কোন অংশটা পড়লে পারে বা কোন বেদে কিনলে পারে আমি ওই জ্যোতিষীর মানে এগুলো সংগ্রহ করতে পারবো বা পড়তে পারবো? সব জায়গায় আছে। আমি এখন যেটা বলবো রূপ বিচারে দেখবেন, এটা হচ্ছে আপনি শুনছেন কিন্তু জ্যোতিষের সাথে কানেকশন কখনো করেন নাই আপনি। আমি করে নিছি, এবার আপনি দেখুন কিভাবে করছি। সপ্তমূলাধার চক্র আছে, তাই না? সপ্তমূলাধার চক্র শুনছেন তো? নামটা 7টা চক্রের নাম জানেন? আমাদের দেহে যে সপ্তমূলাধার চক্র আছে তা জানেন? স্যার 7টা চক্র আছে। মূলাধার থেকে সহস্র শিরা। স্যার শুনি। সবার নিচে হচ্ছে মূলাধার চক্র। মূলাধার চক্র, তার উপর হচ্ছে স্বাধিষ্ঠান চক্র, নাভির নিচে হচ্ছে স্বাধিষ্ঠান চক্র, আর হচ্ছে আমাদের জননাঙ্গ এবং পায়ুপথ এর মধ্যে যে এই 2 ইঞ্চি পরিমাণ যে জায়গা আছে, এই জায়গাটা হচ্ছে মূলাধার চক্রের অবস্থান। তারপরে হচ্ছে তার উপরে নাভির নিচে স্বাধিষ্ঠান চক্র, এর উপরে মণিপুরম চক্র, নাভির উপরে যেখানে লিভারের অবস্থান, পাকস্থলীর অবস্থান, এই কি বলে আপনার হচ্ছে ওই পিত্তথলি টলি রেগুলার অবস্থান, এই জায়গাটাকে বলে মণিপুরম চক্র। তারপরে হৃদচক্র মানে অনাহত চক্র, সেটা আমাদের হৃদয়ে। কণ্ঠে হচ্ছে বিশুদ্ধি চক্র, এই জায়গায় কপালে, এই জায়গায় হচ্ছে আজ্ঞা চক্র। আর একদম ব্রহ্মতালু যেটা বলি সেখানে হচ্ছে সহস্র চক্র। এই হচ্ছে সপ্তমূলাধার চক্র। একটা অদৃশ্য পাইপ দ্বারা বা অদৃশ্য একটা নালী, যেটাকে সুষুম্না নালী বলে, সেটা 7টা চক্র হচ্ছে যুক্ত আছে, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে কি এই মূলাধার চক্রে কুণ্ডলীকৃত হিসেবে, মানে সাপ যেরকম কুণ্ডলী পেঁচায় থাকে এরকম কুণ্ডলী পেঁচায় আছে আপনার আমাদের যে শক্তি এনার্জি সেটা বসে আছে। এই এনার্জিকে আমাদেরকে জাগ্রত করতে হবে, বিশেষ করে আমাদের অ্যাস্ট্রোলজারদেরকে। যখন আমরা এই এনার্জিকে জাগ্রত করতে পারবো তখন হচ্ছে আমরা ভালো
অ্যাস্ট্রোলজিতে ভালো চর্চা করতে পারবো, আমাদের জ্ঞান খুলে যাবে, যেটা হচ্ছে আমাদের হচ্ছে দিব্য চক্ষু বলা হয় বা হচ্ছে বেদের চক্ষু বলা হয়, সেটা জাগ্রত করতে হলে এটা করতে হবে। এখন এই যে মূলাধার চক্র সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আপনাকে বেদ উপনিষদ পড়তে হবে, বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আপনার হচ্ছে এগুলোর তথ্য পাবেন। এখন সপ্তম মূলাধার চক্র, সপ্তম মূলাধার চক্রের সাথে জ্যোতিষের কানেকশনটা কি বা রোগের কি কানেকশন? এবারে আপনি দেখুন সপ্তম মূলাধার চক্রের প্রথম যে চক্রটা আছে, মানে মূলাধার চক্র, কুলকুণ্ডলিনী শক্তি যেখানে সুপ্ত অবস্থায় থাকে, সেই জায়গার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। লিখে নিন, সপ্তম মূলাধার চক্রের মূলাধার চক্র বা কুলকুণ্ডলিনী শক্তি যেখানে সুপ্ত অবস্থায় থাকে, সেই মূলাধার চক্রের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তারপর হচ্ছে স্বাধিষ্ঠান চক্র, স্বাধিষ্ঠান চক্রের অধিপতি হচ্ছে শুক্র। মণিপুরম চক্র, রবি, অধিপতি হচ্ছে রবি। জঠরের যে স্থান সেটা হচ্ছে মণিপুরম চক্র, মণিপুরম চক্র অধিপতি হচ্ছে রবি। অনাহত চক্র বা হৃদ চক্র, অনাহত বা হৃদ চক্র, অধিপতি চন্দ্র। অনাহত বা হৃদ চক্র, অধিপতি চন্দ্র। লেখলেন অনাহত চক্র হচ্ছে চন্দ্র। বিশুদ্ধি চক্র যেটা কণ্ঠে আছে, কণ্ঠে বিশুদ্ধি চক্র হচ্ছে বুধ। আজ্ঞা চক্র হচ্ছে বৃহস্পতি। এখানে যে আজ্ঞা চক্র, থার্ড আই, যেটা থার্ড আই, এটা হচ্ছে বৃহস্পতি। আর সহস্রদল চক্র যেটা ব্রহ্মতালু, সেটা হচ্ছে শনি। কি এবার বললেন কানেকশন স্যার? হচ্ছে অ্যাস্ট্রোলজির সাথে। সহস্ত বললেন? হ্যাঁ, 7 নম্বরটা কি বললেন স্যার? শেষেরটা? সহস্রদল চক্র মানে হচ্ছে সহস্রদল বলতে এখানে যে পদ্মটা আছে, জ্ঞান পদ্ম, তার পাপড়ি হচ্ছে 1000টা। মূলাধার চক্রের পাপড়ি হচ্ছে 4টা, স্বাধিষ্ঠান হচ্ছে 6টা, আপনার হচ্ছে মণিপুরমের হচ্ছে 8টা, আর ইয়ের হচ্ছে অনাহতের 10টা, আর বিশুদ্ধির হচ্ছে 12টা মেবি, আর আজ্ঞা চক্রের হচ্ছে 2টা। স্যার ব্রহ্মতল বা সহস্রতল নাকি হ্যাঁ, রাস্তাটা? ব্রহ্ম তালু বলছি কি বোঝানোর জন্য আর কি। আমরা হ্যাঁ, হচ্ছে ছোটবেলায় আছে চুল কাটলে পরে কইতো যে ব্রহ্মতালুতে যেন আঘাত না লাগে। আচ্ছা, তো ঠিক আছে, এটার অধিপতি শনি। শনি। তবে অ্যাস্ট্রোলজির সাথে কানেকশন হয়েছে নি ধর্মের? হয়েছে স্যার। আমাদের মহামণি বৈশিষ্ট্য বলছিলেন যে অ্যাস্ট্রোলজি যারা জানবে তাদের হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4টা প্রাপ্ত হয়। ঠিক আছে,
ধর্ম লাভ হয়, অর্থ লাভ হয়, কামও লাভ হয়, মোক্ষ লাভ হয়। ঠিক আছে, তো এটা চারটিকে নিয়ে বিষয় নেই অ্যাস্ট্রোলজি। এবার বলুন, মঙ্গল বসে আছে মূলাধার চক্রে, মঙ্গল কিসের কারক? মঙ্গল তো স্যার ঝগড়া বিবাদ মঙ্গল তেজের কারণ। তেজ। একটু চিন্তা ভাবনা করুন না, একটু চিন্তা ভাবনা করলে আপনার হচ্ছে মিলাইতে পারবেন রোগের সাথে, নাহলে তো মিলাইতে পারতেন না। মঙ্গল হচ্ছে ভূমির কারক, মানে মাটির কারক। হ্যাঁ 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 স্যার। ঠিক আছে, মাটি কারক না? মঙ্গলের মন্ত্রটা কি বলে? ভূমিপুত্র গর্ভ সম্বুদ্ধং বিদ্যুৎ ভূমিপুত্র, লিঙ্গাঙ্গম তার মানে মাটি। লোহমহম। স্যার তো যে জায়গায় মঙ্গলের অবস্থান সেই জায়গায় কি আছে? আমাদের দেহের মাটি এই জায়গায় থাকে না, জমা হয় না? কুমারং শক্তি অস্মিন্ত লিঙ্গাঙ্গম নমঃ প্রিয়ঙ্গ কলিবাসন। বলছি, দেহের সবচেয়ে নিম্নভাগেই তো মাটি থাকে, তাই কি? তাই না? তার উপরের অংশ হচ্ছে শুক্র, এই জায়গা হচ্ছে মূত্রাশয়ের জায়গা, মানে জলের জায়গা। এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে শুক্র। মেয়েদের ওভারি এই জায়গায় অবস্থান। ঠিক আছে, এটাকে নিয়ন্ত্রণ করে শুক্র। একটু গভীরভাবে বুঝুন বা এবং মানে লিখেও রাখতে পারেন। অনাহত চক্র, এখানে রবি, এই জায়গা হচ্ছে জঠরের স্থান। রবি হচ্ছে অগ্নিকারক, জঠর অগ্নি, জঠর অগ্নি রবি। মণিপুরণ না বললেন, মণিপুরণ মণিপুরমই তো। আর অনাহত হচ্ছে হৃদচক্র, যার জায়গায় হচ্ছে চন্দ্র, মানে মন, হৃদয়ের সাথে মনের কানেকশন। বিশুদ্ধ চক্র, যে জায়গার অধিপতি হচ্ছে বুধ, কণ্ঠ, কণ্ঠ থেকে বাক্য নিঃসৃত হয়, তো এই জায়গার অধিপতি হচ্ছে বুধ। এর বিশেষ যায় লাভ নাই, আমরা এই পাঁচটা থেকেই দেখি কি বিচার করতে পারি। এইবার স্যার হচ্ছে রবিটা একটু ফিরে আবার বলেন স্যার। রবি রবি হচ্ছে অগ্নিতত্ত্বের কারক, সে মণিপুরম চক্রে বসে আছে, তার অধিপতি হচ্ছে রবি, মণিপুরম চক্র অধিপতি রবি। তো এই জায়গাটা হচ্ছে আমাদের শরীরের জঠর, তো জঠরে বসে আছে কি অগ্নি, জঠর অগ্নি। আমাদের যে শরীরে জঠরাগ্নি বলা হয়, সেই জঠরাগ্নি হচ্ছে যেটাকে লিড দিচ্ছে হচ্ছে রবি। তো রবি যদি ড্যামেজ হয়, জঠরাগ্নিতে সমস্যা। মঙ্গল যদি সমস্যা মানে ড্যামেজ হয়, গাট প্রবলেম, মানে তার কোষ্ঠকাঠিন্য আছে। শুক্র যদি ড্যামেজ হয়, তার হচ্ছে মেয়ে হইলে ওভারিতে সমস্যা আছে, মেয়েলি সমস্যা আছে। পুরুষ হলে তার পুরুষালি রোগ আছে। ঠিক আছে, কিডনিতে সমস্যা আছে, মানে ওই এরিয়াতে যা যা যন্ত্র আছে সেই যন্ত্রে গোলমাল। রবি ড্যামেজ হলে জঠরাগ্নিতে সমস্যা, হজমের সমস্যা তার। হৃদযন্ত্র, চন্দ্র ড্যামেজ আছে মানে তার মনে সমস্যা আছে। বুধ ড্যামেজ আছে, তার কণ্ঠে সমস্যা আছে। স্পেসের সাথে, অন্তরিক্ষের সাথে তার যোগাযোগ, ইউনিভার্সের সাথে তার যে যোগাযোগ, সেই যোগাযোগটা তার শুভ নয়। বৃহস্পতি স্যার এবার দেখুন, একটু বলেন। এই জন্মছকে মঙ্গল দ্বিতীয় সপ্তমপতি মঙ্গল, তুলা লগ্নের মঙ্গল সপ্তম, দ্বিতীয় সপ্তমপতি মঙ্গল, শুভ না অশুভ? মঙ্গল তো স্যার অশুভ। অশুভ, পাপগ্রহ। পাপগ্রহ। তো পাপগ্রহ বসে আছে চতুর্থ, মানে কেন্দ্রভাবে বসে থাকলো শনি যুক্ত হয়ে বসে আছে, এখানে তুঙ্গস্থ মঙ্গল বসে আছে। এখন আচ্ছা তুঙ্গ ক্লাসে কি বলছিলাম মনে আছে? গ্রহ যখন তুঙ্গ হয় তখন তারা যে ভাবে বসে আছে সেই ভাবের শুভফল প্রদান করে, এবং সে যে ভাবের অধিপতি সেই ভাবের শুভফল প্রদান করে। তো গ্রহ তুঙ্গস্থ হইছে, তুঙ্গস্থ হইয়া সে চতুর্থ ভাবে বসে আছে, চতুর্থ ভাবের শুভফল প্রদান করবে, মানে ব্যক্তিকে বাড়ি দেবে। আর হচ্ছে কি, সে যে ভাবের অধিপতি সেই ভাবের শুভফল প্রদান করবে, মানে দ্বিতীয় ভাব এবং হচ্ছে সপ্তম ভাব। তাহলে দ্বিতীয় ভাব সপ্তম ভাব হচ্ছে কামিনী কাঞ্চন, দ্বিতীয় হচ্ছে কাঞ্চন মানে অর্থ, আর সপ্তম হচ্ছে কামিনী মানে স্ত্রী। কামিনী কাঞ্চন দ্বারা সে পীড়িত হবে, অর্থ এবং স্ত্রী এই দুইজন তাকে পীড়া দেবে। সঞ্জয় বাবু মাথা খারাপ করেন না। ঠিক আছে, হ্যাঁ স্যার যে ঠিক আছে। ব্যক্তির জন্মছক তাকে বলবেন মাথা তাকে বলবেন মাথা গরম করেন না, স্ত্রী পীড়া দেবে, অসুবিধা নাই। আমাদের বিষ্ণু মহন্ত বাবু প্রেডিকশন করে দিছে সংসার রক্ষা পাবে।
আচ্ছা, এইবার হচ্ছে কি মঙ্গল এখানে বসে আছে, তাহলে মঙ্গল চতুর্থ ভাবের হচ্ছে শুভ ফল দেবে, কেন্দ্র ভাবের শুভ ফল দেবে, কিন্তু সে যেহেতু দ্বিতীয় সপ্তমপতি মারক ভাব শক্তিশালী হয়েছে, এইবার এই যে জন্মছক তার গাট প্রবলেম হবে কিনা বলুন, তার কোষ্ঠকাঠিন্য হবে কিনা, তার এই এই জায়গাটা মঙ্গলের যে অবস্থান মূলাধার চক্র, এই জায়গাটা তার ড্যামেজ হবে কিনা বলুন। স্যার আমার তো মনে হচ্ছে হবে না। হবে না স্যার। হবে না, মঙ্গল তুঙ্গস্থ আছে, হবে না। এবার আমরা জেনে নিই গাট প্রবলেম আছে কিনা, মানে হচ্ছে ওনার সঞ্জয় বাবুর কাছে জেনে নিই, আপনার এই লোকের কি গাট প্রবলেম আছে, মানে তার হচ্ছে কোষ্ঠকাঠিন্য হয়, টয়লেট ঠিক মতো সে ফ্রেশ হতে পারে না, সকালবেলা একাধিকবার যেতে হয়, এরকম ব্যাপার আছে তার? স্যার কোষ্ঠকাঠিন্য নেই, তবে টয়লেটে একাধিকবার যাওয়া লাগে। একদম একেবারে ফ্রেশ হয় না, এই তো। হ্যাঁ। তুঙ্গস্থ মঙ্গল হচ্ছে দ্বিতীয় সপ্তমপতি, চতুর্থভাবে বসে আছে, সে মানে শনির দ্বারা পীড়িত আছে, যেহেতু বাপপতি এখানে বসে আছে, আপনার হচ্ছে দ্বিতীয় সপ্তমপতি হওয়ার কারণে কিন্তু সে আপনার নেগেটিভ রেজাল্ট ঠিকই ব্যক্তিকে দেবে, কিন্তু যেহেতু তুঙ্গস্থ আছে রেজাল্টটা একটু কম হবে আর কি। আর তুঙ্গ হওয়ার কারণে সে তো হচ্ছে শত্রু মিত্র মানে না, ঠিক আছে, ওই সূত্রর বাইরে গিয়ে ভালো ফল দেয়, কিন্তু কম বেশি তারপরে থাকবে। এবার হচ্ছে শুক্র, শুক্র চতুর্থে বসে আছে, তুলা লগ্নের অধিপতি হচ্ছে শুক্র, সে সব লগ্নপতি এবং অষ্টমপতি, আগে লগ্নপতি তারপরে হচ্ছে অষ্টমপতি, তাহলে হচ্ছে তার চতুর্থে বসে আছে, কেন্দ্রভাবে বসে আছে, খুব শুভভাবে বসে আছে। তো শুভভাবে বসে আছে, শুভ ভাবপতি যুক্ত হয়ে বসে আছে, মানে শনি যুক্ত হয়ে বসে আছে, কেন্দ্রপতি যুক্ত হয়ে বসে আছে। লগ্ন ভাব কেন্দ্র ত্রিকোণ দুটোকে রিপ্রেজেন্ট করে, কেন্দ্র এবং ত্রিকোণের যুগ, আপনার কেন্দ্র ত্রিকোণ যুগ সৃষ্টি হয়েছে চতুর্থ ভাবে শুক্র এবং শনির অবস্থানের কারণে। তাহলে এইবার বলুন তো তার স্বাধিষ্ঠান চক্র জাগ্রত আছে পজিটিভলি নাকি নেগেটিভলি? স্যার স্বাধিষ্ঠান স্যার চক্রটার জন্য কি স্যার পজিটিভলি হওয়ার কথা স্যার। পজিটিভলি হওয়ার কথা, অবশ্যই পজিটিভলি আছে। তো পজিটিভলি থাকলে শুক্র হচ্ছে সৃজনশীলতার কারক, যেহেতু স্বাধিষ্ঠান চক্র জাগ্রত আছে ব্যক্তির মধ্যে সৃজনশীলতা থাকবে। আপনার মধ্যে এমন কোনো কাজ আছে যেটা আপনি জানেন পারেন, যেটাকে সৃষ্টিশীল ক্রিয়েটিভিটি আছে, এরকম প্রশংসা স্যার? কি কি করেন? স্যার আমি একজন কর্পোরেট ট্রেনার স্যার। আচ্ছা, তাহলে দেখুন মানে এটা কিভাবে মিলছে। এবারে স্বাধিষ্ঠান চক্র যদি সমস্যা থাকে, মানে শুক্র যদি অষ্টমে থাকতো ষষ্ঠে থাকতো, আমরা কি বলতাম যে আপনার ইউরিনের সমস্যা আছে, ইউরিনের ইনফেকশন আছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মারাত্মক ভাবে হয় ইউরিন ইনফেকশন যাদের আছে, প্রত্যেকের দেখুন লাগাতার ইউরিনের ইনফেকশন, আপনার হচ্ছে স্বাধিষ্ঠান চক্রে গোলমাল আছে, মানে ষষ্ঠ ভাব হচ্ছে এই কি বলে শুক্র পীড়িত আছে। যাদের পিরিয়ডের সমস্যা হয় মানে আপনার হচ্ছে স্বাধিষ্ঠান চক্রে গোলমাল আছে। এবার হচ্ছে জঠরাগ্নি, রবি অনাহত চক্র যেখানে বসে আছে মানে হজমের জায়গায়, তো এখানে রবি কি বসে আছে, শনির জায়গায় বসে আছে, শনির জায়গায় বসে আছে, আপনার হচ্ছে রাহুর নক্ষত্রে বসে আছে, রবি পীড়িত আছে,